traveled is 15s, then calculate the value of s in terms of f and t. পুরো জিনিসগুলো যখন এটা পড়লে কোয়েশ্চেনটা অনেকভাবে করা যায়। তুমি ইকুয়েশন অফ মোশন দিয়ে সলভ করতে পারো অথবা গ্রাফ দিয়েও সলভ করতে পারো। যেহেতু আমরা গ্রাফ সম্পর্কে পড়াশোনা করছিলাম এখানটা, তো আমাদের চেষ্টা হবে গ্রাফটা দিয়ে যাতে করে সলভটা করা যায়। তো কিভাবে সলভটা করবে দেখো, প্রথমত আমাকে বলছে আমি এখানটা ভিটি গ্রাফ ড্র করবো, কারণ আমাকে এখানটাতে অ্যাক্সিলারেশনের সম্বন্ধে ডেটা কিছু বলেছে, আর আমাকে বলছে যে গাড়িটা রেস্ট থেকে স্টার্ট করছে, তো অবভিয়াসলি তার যে স্পিডটা সেটা চেঞ্জ হচ্ছে টাইমের সাথে সাথে। তো এই ভিটি গ্রাফটা যখন ড্র করবো আমি দেখতে পাচ্ছি যে গাড়িটা আছে স্টার্টিং ফ্রম রেস্ট, অ্যাক্সিলারেটস অ্যাট দ্য রেট অফ এফ থ্রু আ ডিস্টেন্স এফ। তো তার মানে যদি একটা গাড়ি রেস থেকে স্টার্ট করে এবং এফ রেটে অ্যাক্সিলারেট করে, তার মানে যদি আমি লিখতে পারি যে এরকম টাইপের একটা কিছু গ্রাফ তার মানে আসবে, এরকম টাইপের কিছু একটা গ্রাফ আসছে, তার মানে হলো এটাই যে দেখো এইখানটাতে তার যে রেট মানে কি, রেট মানে হচ্ছে যে তার যে স্পিডের চেঞ্জের রেট। আচ্ছা, স্পিডের চেঞ্জের যে রেট, আমি বলতে পারি যে তাহলে এই লাইনটা যেটা দেখাচ্ছে সেটা স্পিডের চেঞ্জের রেটকে দেখাচ্ছে এবং সেটা একটা কনস্ট্যান্ট রেটকে দেখাচ্ছে, বলা যায় এই লাইনটাকে বলা যায়। তার মানে আমাকে বেসিক্যালি এই যে স্লোপটা, এই লাইনটার স্লোপটা বেসিক্যালি আমাকে কি বলছে না, ত্বরণটাকে বলছে। অর্থাৎ এইখান থেকে এই অবধি যে রিজিয়নটা, এই রিজিয়নটার মধ্যে ত্বরণ কত সেটা হচ্ছে এফ। হয়ে গেল। নেক্সট, দেন কন্টিনিউস অ্যাট কনস্ট্যান্ট স্পিড ফর টাইম টি। তো এইখানকার পর থেকে সে কি করেছে না, কনস্ট্যান্ট স্পিড মেনটেন করেছে, তার মানে তার স্পিড আর বাড়েনি। এইখান থেকে যখন সে জিরো থেকে স্টার্ট করেছিল, তো বাড়তে বাড়তে তার একটা ম্যাক্সিমাম ভিতে সে অ্যাটেন্ড করেছিল এইখানটাতে, এখানে বলছি ভি ম্যাক্স, এবং তারপরে সেই স্পিডটাকে সে কনস্ট্যান্ট মেনটেন করলো। এবং আমাকে বলছে যে এই যে টাইমটা যতক্ষণ ধরে তার স্পিডটা কনস্ট্যান্ট ছিল, এইখান থেকে এই টাইমটা হচ্ছে টি, এইটা আমাকে বলা আছে। তারপরে কি বলছে, দেন কামস টু রেস্ট উইথ রিটার্ডেশন f/2। তার মানে এরপর থেকে সে এখন রিটার্ড করা স্টার্ট করেছে, কিন্তু সেই রিটার্ডেশনটা কনস্ট্যান্ট একটা ভ্যালু f/2 ভ্যালু, ওটাকে সে চেঞ্জ করছে না। তার মানে সে রিটার্ড করছে এবং কনস্ট্যান্ট রেটে রিটার্ড করছে। তার মানে এখানে রিটার্ডেশনটা কত, f/2। রিটার্ডেশন যদি করে অবভিয়াসলি করতে করতে একটা সময় তার স্পিডের ভ্যালু জিরো হয়ে যাবে। তো এখন সাপোজ এখানটা জিরো হয়ে গেছে। এবার আমাকে বার করতে বলছি দ্য টোটাল ডিস্টেন্স ইজ 15s। টোটাল ডিস্টেন্স মানে কি, এইখান থেকে যখন সে জিরো থেকে স্টার্ট করলো এবং এই যে টি ইন্টারভালটা কভার করার পরে f/2 রিটার্ডেশন এসে জিরো হলো তার স্পিডটা, যে পুরোটার মধ্যে তার টোটাল যে টাইম ডিস্টেন্সটা যে কভার করলো সেটা হলো 15। তো আমাকে বার করতে হবে ক্যালকুলেট দি ভ্যালু অফ এস ইন টার্মস অফ এফ এন্ড টি। আমাকে এই এস এর ভ্যালু বার করতে হবে এফ আর টি এর মাধ্যমে। ব্যাপারটা বুঝতে পারলে, কোয়েশ্চেনটাকে দিয়েছে, ব্যাপারটা মাথায় ঢুকলো? হ্যাঁ স্যার। আচ্ছা, তো কোয়েশ্চেনটা প্রথমে দেখো, আমি মনে করলাম যে এইখান থেকে এই অবধি সে এসেছিল t1, এইখান থেকে এই অবধি সে এসেছে t2, মাঝের ইন্টারভ্যালটা সে গেছে t। এখন আমি বলতে পারি যে এই যে গ্রাফটা আছে, এই গ্রাফটার যদি আমি এরিয়া বার করি, তাহলে আমি পেয়ে যাব যে এই যখন সে এফ অ্যাক্সিলারেশন নিয়ে যাচ্ছিল সেই ক্ষেত্রে তার কতটা পরিমাণে ডিস্টেন্সে কভার করেছিল। আমি বার করতে পারবো তো নাকি? হ্যাঁ স্যার। ঠিক আছে, যদি আমি পারি তো তাহলে সেই ক্ষেত্রে প্রথমে আমি এইখানকার ডিস্টেন্সটাকে বার করছি। সেটার ভ্যালু কত আসবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা মানে কত, ভি ম্যাক্স, এটাই হবে, তাই? ঠিক আছে। এবারে যদি আমি এর পরের পার্টটাকে দেখি, পরের পার্টটা বলতে এই যে পার্টটা, এই পার্টটার যদি আমি এরিয়া বার করি, সেটা আমাকে বলবে যে এর মধ্যে কতটা পরিমাণে ডিস্টেন্সে কভার করেছে, তাই না? তো আমি এই পার্টটার এরিয়া বার করছি। এই পার্টটার এরিয়া কত হবে না, দুটো বাহুর গুণফল, দুটো বাহুর গুণফল মানে ইনটু ভি ম্যাক্স হয়ে গেল, ইনটু ভি ম্যাক্স। এরপরে আমি চলে আসছি পরেরটাতে, যে পরেরটাতে আছে তাহলে তুমি দেখো এই যে পোরশনটা, তার যে এরিয়া, সেটা আমাকে বলবে এই রিজিয়নটার মধ্যে সে কত পরিমাণ ডিস্টেন্স কভার করছে। তাহলে আমি এটাকে সমান লিখতে পারি যে হাফ ইনটু ভূমি ইনটু g2 ইনটু v max। এটা ঠিক আছে, খুব ভালো কথা। এবার আমাকে কি বলছে, আমাকে বলছে যখন সে f অ্যাক্সিলারেশন নিয়ে যাচ্ছিল তখন সে ডিস্টেন্স কত কভার করেছে, s। এটা আমাকে বলা আছে। যদি এটা বলা থাকে তার মানে বেসিক্যালি হলো এটা যে এই যে ডিস্টেন্সটা যে কভার করলো তার ভ্যালু কত, s, তাই না? এটা আমাকে বলা আছে। তো যদি আমাকে এটা বলা থাকে, তারপরে আরেকটা জিনিস বলছে, সেটা হলো কি, এটা হলো কন্টিনিউস উইথ কনস্ট্যান্ট স্পিড ফর টাইম টি এন্ড দেন কামস টু রেস্ট উইথ রিটার্ডেশন f/2। আচ্ছা, এবারে যদি আমি এই পার্টটার বার করি, তাহলে এই পার্টটার যে এরিয়া, এই পার্টটার যে এরিয়া আর এই পার্টটার যে এরিয়া, তারা প্রত্যেকে মিলিয়ে মিশিয়ে তৈরি করবে 15s, করবে কিনা বল? হ্যাঁ স্যার। কারণ টোটাল ডিসটেন্সটা আমাকে বলে দিয়েছে 15s। তো এখান থেকে আমি লিখতে পারি যে 15s equal to s plus t into v max plus half into t2 into v max। এটা আমি লিখতেই পারি, ঠিক আছে, খুব ভালো কথা।
এবারে এই যে ভি ম্যাক্সটা আছে, ভি ম্যাক্সটার ভ্যালু কিন্তু আমি জানি না, জানি কি? এটা কিন্তু কোথাও দেখো কোয়েশ্চেনে বলা না যে ভি ম্যাক্সের ভ্যালু কত। তো ভি ম্যাক্সের ভ্যালু আমাকে বার করতে হবে। তার মানে ভি ম্যাক্সের ভ্যালু বার করবো কি করে? দেখো এই যে স্লোপটা আছে, এই স্লোপটা থেকে আমি ভি ম্যাক্সের ভ্যালু বার করতে পারি কিভাবে? আমি জানি যে স্লোপ মানে কত, স্লোপ মানে হলো যে ওয়াই বাই এক্সটা। তো ওয়াই বাই এক্স যদি হয় তার মানে সেক্ষেত্রে এটার জন্য ওয়াই কত, ভি ম্যাক্স, এক্স কত, টি1, আর দ্যাট ইজ ইকুয়াল T1. টু এফ, তাই না? তাহলে আমি লিখতে পারি যে এফ ইকুয়াল টু ভি ম্যাক্স বাই টি1। তাহলে এখান থেকে আমি বেরিয়ে বার করে ফেলবো যে ভি ম্যাক্স ওয়ান কত হবে, এফ ইন্টু টি1 ভি ম্যাক্স, তাই না? ভি ম্যাক্স বেরিয়ে গেছে। তো এটাকে আমি পুট করে দিই, এস ইন্টু মানে এস প্লাস টি ইন্টু টি1 ইন্টু এফ, আচ্ছা, প্লাস হাফ ইন্টু টি2 ইন্টু টি1 ইন্টু এফ, হয়ে গেল। নেক্সট এরপরে আমাকে কি বলছে, পরে আমাকে বলছে এইখান থেকে এই অবধি যখন এসছে তখন তার রিটার্ডেশন ছিল f/2। এখানে আমার একটা প্রবলেম আছে, সেটা হলো যে টি2 তার ভ্যালু আমি জানি না। তুমি তো একবারও জানো যে টি2 ভ্যালু কত, এটা তো আমি ধরে নিচ্ছি যে হ্যাঁ এটা হলো টি2, কিন্তু তুমি একবারও জানো যে টি2 ভ্যালু কত, সেটাকে আমি বার করতে পারবো কি করে? দেখো ওই একই কন্ডিশন, আমি বলতে পারি যে এর যে স্লোপ হবে, এর স্লোপ মানে কি, এর স্লোপ মানে হলো এর লম্ব বাই এর ভূমি। আচ্ছা এর লম্ব কত, ভি ম্যাক্স, এর ভূমি কত, টি2, আর এর মানে কি হবে, f/2 হবে কিনা বলো? হ্যাঁ স্যার। তাহলে আমি লিখতে পারি এখানটাতে ভি ম্যাক্স বাই টি2 তার মানে হবে f/2। আর যদি এটা হয়ে গিয়ে থাকে তাহলে আমি লিখতে পারি এখানটাতে যে টি2 তার মানে হয়ে যাবে 2 ভি ম্যাক্স বাই এফ। এখন ভি ম্যাক্স তার ভ্যালু বার করেছি আমরা এখানটায় টি1 ইন্টু এফ, তাহলে আমি লিখে দিই এখানটাতে 2 ইন্টু টি1 ইন্টু এফ ডিভাইডেড বাই এফ, এফ এফ ক্যান্সেল আউট হবে, তো ফাইনালি পড়ে থাকবে 2 ইন্টু। তো তাহলে আমি টি2 পেয়ে গেছি 2 ইন্টু টি1, ভি ম্যাক্স পেয়ে গেছি, পুট করে দাও এখানটাতে এস প্লাস টি1 ইন্টু টি2, টি1 ইন্টু টি2। আচ্ছা টি1 ইন্টু টি2র জায়গাতে আমি একটা কাজ করি, টি2র জায়গাতে আমি পুট করে দিই 2 ইন্টু টি1, কারণ দেখতেই পাচ্ছি যে এখান থেকে যে টি2 মানে 2 ইন্টু টি1, তাহলে 2 ইন্টু এটা কত আছে, টি, তো টিটা বোধহয় দেওয়া আছে তাই না? হ্যাঁ টিটা দেওয়া আছে। আচ্ছা তাহলে টি1টাকে রিপ্লেস করতে হবে না, তো টি1 এফটাই থাকবে, প্লাস এখানটা কত আছে, হাফ ইন্টু এখানটাতে টি2, টি2 মানে 2 ইন্টু টি1, তাহলে 2 ইন্টু টি1 স্কোয়ার হয়ে যাবে টি1 ইন্টু এফ, 2 2 ক্যান্সেল আউট হবে, পড়ে থাকবে কত, এস প্লাস 2f ইন্টু টি1 প্লাস এখানটা থাকছে টি1 স্কোয়ার ইন্টু এফ। একবার ঝটপট এই অবধি লিখে নাও তো, জায়গাটা একটু কমে গেছে এখানটা, ঝটপট লিখে নাও। আগের এক্সামটাতে কার কার কত স্কোর হলো? স্কোর কত করে? স্যার আমার এখনো দেখা হয়নি, মানে আমি ওইটা খুলতে পারছি না। আগের দুটো পরীক্ষার যে হয়েছিল ওই দুটো খুলছে, কিন্তু মানে পরেরটা এসছে, থার্ডে যেটা হলো এটা এসছে কিন্তু খুলছে না আমার। আচ্ছা ঠিক আছে, বাকি যে আমারও খোলা হয়নি। তোমারও হয়, ঠিক আছে, বেশ ঝটপট লিখে নাও। স্যার এখানে s প্লাস 2t on f, এটা বুঝতে পারলাম, এটা বলুন। এস কোনটা? s প্লাস 2t on f প্লাস হাফ ইন্টু 2t on 2t1, আচ্ছা এখানে টি হবে, এখানে টি আসবে, এক সেকেন্ড, টি1 টি2 টি1 টি2 ইন্টু না সরি ওটা টি1 টি2 থাকবে, টি1 টি2 থাকবে, এটা হবে টি1 টি, হ্যাঁ এটা থাকবে। হয়ে গেলে বলবে আমাকে।
হয়ে গেছে। হয়ে গেছে, আচ্ছা। স্যার একটু দাঁড়ান, একটু বাকি আছে লাস্টের পার্টটা। একটা কাজ করো, এই কোয়েশ্চেনটাকে আমি কিছুটা তো বলে দিলাম, আর একটা ভাবে করা যায় জিনিসটা, আর চেষ্টা করো একবার হোমওয়ার্কের জন্য আরেকবার লিখে নাও, মানে পরশু দিনকে ক্লাস আছে সেদিনকে আবার ট্রাই করবে। আমি কিছুটা তো বলে দিয়েছি, বাকিটা দেখো কতটাই করতে পারে। এরকম ভাবে আরেকটা ভাবে করা যায় কোয়েশ্চেনটা, ট্রাই করে দেখো। হয়ে গেছে এটা? আচ্ছা চলো পরের কোয়েশ্চেনটা লিখো। দেখো, position of a particle moving along x-axis is given by x equal to, যেটা আমি এখানটা লিখছি দিয়ে, 2 minus 3t square plus 6t এত মিটার। then find out number 1 displacement in first 2 seconds and number 2 distance traveled in first 2 seconds. চলো বলো কি হবে। আগে আমি তোমাদেরকে টাইম দিলাম, ঠিক আছে? তোমরা একটু ঝটপট আমাকে 2 মিনিটের মধ্যে সলভ করে বলো যে কিছু কি আসছে আনসারটা। প্রথম 2 সেকেন্ডে কত ডিস্টেন্সে ট্রাভেল করছে, কত ডিসপ্লেসমেন্ট করছে, বল। হলো? হয়েছে কারোর আনসার? এবার আমি সলভ করছি। আমাকে বলছে প্রথমে ডিসপ্লেসমেন্ট বার করতে প্রথম 2 সেকেন্ডে। প্রথম 2 সেকেন্ড তার মানে আমি প্রথমে t equal to 0 তে দেখছি পার্টিকেলটার পজিশনটা কোথায়। যখন t equal to 0 এখানটাতে পুট করব তখন পার্টিকেলটার পজিশন কি হবে? 2 minus 3 into 0 square plus 6 into 0, এটা হবে। আমি বলতে পারি এর যে ভ্যালু সেটা তাহলে আসছে কত? 2। ক্লিয়ার? নেক্সট, এরপর আমি 2 সেকেন্ডে দেখছি কোন পজিশনে সেটা আছে। স্টার্ট করেছিল t equal to 0 থেকে, 2 সেকেন্ডে দেখছি কোথায় আছে। তো যদি আমি 2 সেকেন্ডে দেখি তাহলে কি পাবো? যে at t equal to 2 সেকেন্ড x2 সেটা কোথায় হবে? 2 minus 3 into 2 square plus 6 into 2, যার ভ্যালু আসবে 2 minus 12 plus 12, তার মানে 2 মিটার। তো এটা করার পর তোমার মনে হবে যে হ্যাঁ ঠিক আছে, ডিসপ্লেসমেন্ট 2 মিটারে হয়েছে, সমস্ত কিছু ঠিক আছে। ডিস্টেন্স ট্রাভেল কত হয় প্রথম 2 সেকেন্ডে? না 2 মিটারে। কেন? কারণ 0 তে 2 তে ছিল, সরি 0 তে কোথায় ছিল? হ্যাঁ 2 তে। আর তারপরে যখন আমি দেখছি যে t equal to 2 সেকেন্ডে তখনও সে 2 তে আছে। এবার তোমার মাথায় কনফিউশন আছে, কেসটা হচ্ছে। তবে আগে এই ধরনের কোয়েশ্চেন যখনই তুমি পাবে, যখন তোমাকে একটা x equal to সামথিং ইকুয়েশন দেওয়া থাকবে, তোমাকে ডিসটেন্স বার করতে হবে, তোমাকে ডিসপ্লেসমেন্ট বার করতে হলে তোমার প্রথম কাজ হবে এটার ভেলোসিটি কখন 0 হচ্ছে সেইটাকে বার করো, যে কোন টাইমে ভেলোসিটি 0 হচ্ছে। কেন? তার কারণ আছে। আগে ভেলোসিটিটা বার করি তারপর তোমাকে বলছি। ভেলোসিটি মানে কত হবে? v
dx by dt dx by dt যদি আমি করি তার মানে পুরো পজিশন মানে পুরো ইকুয়েশনটার ডিফারেন্সিয়েশন হবে, তার ভ্যালু কত আসবে -60 আর ওখানে কত আসছে +6। এবার ভেলোসিটি যদি আমি 0 লিখি তার মানে 60 - 6 সরি ভেলোসিটি ইকুয়াল টু 0 এর মানে হচ্ছে যে -60 + 6 এর মানে হচ্ছে 0। অর্থাৎ আমি বলতে পারি যে এখানে t ইকুয়াল টু কত চলে আসবে না 1 সেকেন্ড। এইখানেই কেসটা শুরু হবে। দেখো ভেলোসিটি 0 হচ্ছে, ভেলোসিটি সবসময় জানবে তখনই 0 হয় যখন কোনো বস্তু টার্ন নেয়। ধরো তুমি একটা কোনো পার্টিকেলকে আমার মোশনের মধ্যে রেখে দিয়েছো, যখন সে স্ট্রেট লাইনে যাচ্ছে তার কিন্তু ভেলোসিটি এখন 0 নয়। যখনই সেটা টার্ন নেবে অর্থাৎ ইউ টার্ন নেবে তখনই এই পার্টিকুলার পয়েন্টে তার ভেলোসিটি 0 হবে। এর মানেটা দেখো, এর মানে হলো এটাই যে আমাকে বলেছে যে ডিসপ্লেসমেন্ট ইন ফার্স্ট 2 সেকেন্ড। ফার্স্ট 2 সেকেন্ড মানে প্রথম 1 সেকেন্ডে কমা 2 সেকেন্ডে, তো 0 থেকে স্টার্ট করে প্রথম 2 সেকেন্ড অবধি ডিসপ্লেসমেন্ট বার করতে হবে। কিন্তু তুমি এখানে দেখতে পাচ্ছ যে মাঝের যে 1 সেকেন্ডে সে কিন্তু স্ট্রেট যায়নি, সে ঘুরে গেছে, কারণ 1 সেকেন্ডে তার ভেলোসিটি 0 আসছে। ব্যাপারটা বুঝতে পারলে আমি কি বললাম? হ্যাঁ স্যার। হ্যাঁ, তার মানে এই পার্টিকেলটা পুরো পাথটাই কিন্তু এটা একদমই নয় যে পুরো পাথটা 2 সেকেন্ড অবধি স্ট্রেট চলে গেছে, না, পার্টিকেলটা স্ট্রেট যাচ্ছিল, যখনই t ইকুয়াল টু 1 সেকেন্ড হলো তখন সে তার ডিরেকশনটাকে চেঞ্জ করেছে বলতে উল্টো দিয়ে যাওয়া শুরু করেছে। বুঝতে পারলে? এবারে তোমাকে পাথটাকে ড্র করতে হবে। জাস্ট এই জিনিসটাকে তোমাকে আন্ডারস্ট্যান্ড করতে হবে যে ব্যাপারটা হচ্ছেটা কি, তাহলে তোমার কাজ হয়ে গেল। দেখো এটা হচ্ছে x ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 0 ঠিক আছে। যখন t ইকুয়াল টু 1 এই যে টার্নটা সে নিয়েছে, টার্নটা নেওয়ার আগে সে এই পরিমাণ ডিস্টেন্স ট্রাভেল করেছে, তো আমি প্রথমে বার করে নিই যে এই পরিমাণ ডিস্টেন্সের ভ্যালু কত। তাহলে t ইকুয়াল টু 1 যদি পুট করি x এর মধ্যে তাহলে আমি পেয়ে যাবো যে x ইকুয়াল টু 1 সেকেন্ডে কত পরিমাণ ডিস্টেন্সে ট্রাভেল করেছে। যেখানে x ইকুয়াল টু 1 আমি পুট করি মানে t ইকুয়াল টু 1 পুট করি তাহলে আমি পেয়ে যাবো যে x at 1 সেকেন্ড তার ভ্যালু কত আসবে না 2 - 3 × 1 স্কয়ার মানে হচ্ছে 3 প্লাস 6 × 1 মানে 6, তো আসবে কত +3 + 2, তাহলে এটা হচ্ছে 5 মিটার। তার মানে প্রথমে সে প্রথম 1 সেকেন্ডে এইখান থেকে এত দূর এসে গেছে, এই ডিসটেন্স হলো কত 5 মিটার, 5 মিটার ট্রাভেল করলো, ঠিক আছে। তারপরে কি করছে, তারপরের যে সেকেন্ডটা মানে তারপরের যে সময়টা, সেই পরের সময়টাতে সে টার্ন নিয়েছে এবং টার্ন নিয়ে পরের 1 সেকেন্ডকে সে কভার করেছে। তো টার্ন নিয়ে যখন সে পরের 1 সেকেন্ডকে কভার করবে সেই ক্ষেত্রে হচ্ছে কি, তো প্রথমে সেখানটা 5 মিটার চলে গেল, তারপর আবার এখান থেকে টার্ন নেওয়া শুরু করবে, এখান থেকে এইদিকে টার্ন নেওয়া স্টার্ট করছে। এখন পুরো যদি আমি দেখি যে পুরো তার যে পাথটার কি সে কভার করেছে তোমার তার থ্রু আউট দ্য মোশন, সেটা x ইকুয়াল টু 2 সেকেন্ডে যদি আমি ক্যালকুলেট করি মানে x এর জায়গায় তুমি 2 পুট করো, x এর জায়গায় সরি t এর জায়গাতে, তাহলে তার ভ্যালু আসবে কত, তার ভ্যালু আসবে তোমার এইটা 2 মিটার, ঠিক আছে। এবার আমাকে সামহাও এইখান থেকে এর পরের পার্টটাকে এখন বার করতে হবে। তো আগে তোমরা ঝটপট এই পোরশনটা লিখে নাও, এবার ইরেজ করে দেবো, তারপর পরের পার্টটাকে এখানটা লিখবো। এত দূর অবধি বুঝতে পারলে প্রত্যেকে? হ্যাঁ স্যার। হ্যাঁ, আগেটাকে পার্টটা করবো যে পরের 1 সেকেন্ডটা কি করে বার করবো। হ্যাঁ স্যার হয়ে গেছে। দেখো হ্যাঁ, এবারে তো যখন আমি দেখছি যে x ইকুয়াল টু 0 তখন সে কোথায় ছিল 2 মিটারে। যদি 2 মিটারে থাকে তার মানে স্যার পার্টিকেলের মোশনটাকে এইখান থেকে স্টার্ট হচ্ছে নাকি এইখান থেকে স্টার্ট হবে? 2 মিটার দূর থেকে, কোনটা? 2 মিটার দূর থেকে স্টার্ট হচ্ছে না? হ্যাঁ স্যার। তো t ইকুয়াল টু 0 তে তার x নটটা কোনখানে ছিল? এইখানে 2 মিটার দূরে। এবার দেখো আচ্ছা টোটাল ডিসটেন্স, আচ্ছা 2 সেকেন্ড সে টোটাল ট্রাভেল করেছে,
2 সেকেন্ডে তার পজিশন কত, মানে t = 2 তে তার পজিশনটা কোনখানে, আমরা সেই ক্ষেত্রে t এর জায়গাতে 2 পুট করলাম, তার ভ্যালু হলো 2 মিটার। তার মানে হলো বেসিক্যালি এটাই, সে যখন স্টার্ট করলো তখন 2 মিটার থেকে স্টার্ট করেছিল, 2 সেকেন্ড ডিস্টেন্স কভার করার পরে আবার 2 মিটারে চলে এলো। অর্থাৎ আমি লিখতে পারি যে x ইনিশিয়াল ভেক্টর সেটা হলো 2 মিটার। আচ্ছা, x ফাইনাল ভেক্টর ফর্মে সেটাও 2 মিটারে। তার মানে ডিসপ্লেসমেন্ট কত হলো, ডিসপ্লেসমেন্ট হচ্ছে x ফাইনাল মাইনাস x ইনিশিয়াল, তার ভ্যালু কত আসবে 2 - 2, দ্যাট উইল বি ইকুয়াল টু 0। তার ডিসপ্লেসমেন্ট কত হয়েছে 0, কিন্তু ডিসটেন্স সেটা কভার কিছু করেছে, ডিসপ্লেসমেন্ট হ্যাঁ সেটা 0। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। ঠিক আছে, এবারে বাকি পোরশনটা করব। ডিসটেন্স দেখতে হবে। তো যখন আমি এখানটা দেখছি যে ডিসটেন্স বার করতে যাব, সে 2 থেকে স্টার্ট করলো, 2 থেকে যদি স্টার্ট করে এবং তার যদি টোটাল পাথটাকে সে কভার করে থাকে t = 1 এ 5, তার মানে বলতে পারি যে এইখান থেকে এই পোরশন অবধি ডিসটেন্স হলো 3 মিটার। হ্যাঁ বলা যায় স্যার। এটা হলো 3 মিটার। স্যার সে আবার ফিরে এসছে কোনখানে, 2 মিটারেই তো ফিরে এসছে, তাই তো? তার মানে হলো দেখো, সে 2 থেকে স্টার্ট করলো, 3 মিটার ট্রাভেল করলো, আবার 3 মিটার ফিরে এলো, টোটাল ডিসটেন্স কত হলো 3 + 3, 3 + 3 কত হয় 6, তাহলে টোটাল ডিসটেন্স ট্রাভেল কত 6 মিটার। মাথায় ঢুকলো? স্যার এই জায়গাটা আরেকবার বলবেন? চলো, এটা হচ্ছে x = 0, ও স্টার্ট করেছে কোনখান থেকে, x = 2 থেকে, 2 মিটার এইখান থেকে ও স্টার্ট করেছে। আচ্ছা, প্রথমে এই 2 মিটার স্টার্ট করছে যখন, সে আমি দেখতে পাচ্ছি যে t = যখন আমি 2 সেকেন্ড নেব সেই সময়, বা t = 1 সেকেন্ড, তখন সে কোনখানে আছে, এইখানটাতে আছে। আচ্ছা, এইখান থেকে এই ডিসটেন্সটা কত পেয়েছিলাম 5 মিটার, তার মানে আমি বলতে পারি যে এইখান থেকে এই ডিসটেন্সটা কত 3 মিটার। এটা সে কভার করছে প্রথম 1 সেকেন্ডে, করছে কিনা বল? করছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ আচ্ছা, t = 2 তে তার পজিশনটা কত, সেই 2 মিটারটা, তার মানে এখান থেকে সে এখন রিটার্ন ব্যাক করে আবার সেই 2 মিটার এই পয়েন্টে ফিরে এসেছে। ঠিক আছে? আচ্ছা, সে স্টার্ট করলো কোনখান থেকে, এইখান থেকে এখানে গেল, সেখান থেকে আবার ঘুরে এখানে এলো, তাহলে কত ডিসটেন্স কভার করলো 3 + 3 6 মিটার। তাহলে ডিসটেন্স কত 3 + 3 = 6 মিটার। এখানে এই ধরনের কোয়েশ্চেন যখন আসবে তখন খুব ভালোভাবে ট্যাকেল করবে কোয়েশ্চেনগুলোকে, কারণ এই কোয়েশ্চেনগুলোর ক্ষেত্রে কিন্তু প্রবলেম হয়ে যাবে। এখানে মাঝখানে একটা টার্নিং পয়েন্ট আছে, তো সবসময় যখনই কোয়েশ্চেন পাবে এক্স আর টি এর ইকুয়েশন, তোমার প্রথম কাজ হবে এটা বার করা যে তোমাকে যে ইন্টারভালটা দিয়েছে সেই ইন্টারভালের মধ্যে এমন কোনো টাইম তো নেই যেখানটাতে তার স্পিডটা 0 হচ্ছে, কারণ স্পিডটা 0 হচ্ছে মানে যেখানে স্পিড 0 হবে সেখানে সে টার্নিং ব্যাক করেছে, মানে ইউ টার্ন নিয়েছে একটা। বুঝতে পারলে? যদি না থাকে সেই টাইমটা ওই ইন্টারভালের মধ্যে, তো কোনো ব্যাপারই না। স্যার আপনার কি শরীর খারাপ? হ্যাঁ, আন্টার্কটিকার বরফ গলে যাচ্ছে না, ওইখানে খেয়ে পেটে জমা করছি। বুঝতে পারলে? বেশি বরফ খাওয়ার জন্য ঠান্ডা লেগে গেছে। স্যার আমারও হয়েছিল জ্বর এই কদিন আগে। তাই তুই বরফ খেয়ে নিয়েছিলি নাকি? না না, বৃষ্টিতে মানে চান করিনি, ভিজে গেছিলাম পুরো। ও, আমি ঠান্ডা কিছুই খাই না, আমার টনসিলাইটিস আছে তো এই জন্য। আমার চাপটা হচ্ছে অন্য কারণে। আমার আন্দামান গেছিলাম ঘুরতে, দিয়ে সেখানটাতে স্কুবা ডাইভিং করেছিলাম, সেখানটা অনেকক্ষণ সেই জলের নিচে থাকতে হয়েছিল অক্সিজেন সিলিন্ডার নিয়ে। সেই সময় স্যার আমিও আন্দামান গেছিলাম, আমিও করেছি। ওইটা স্কুবা ডাইভিং করার পরে তারপরে ঠান্ডাটা বেশি লেগে গেছে, যখন জল থেকে উঠেছিলাম অনেকক্ষণ ছিলাম তো প্রচন্ড জোর ঠান্ডা লেগেছে। সেদিনকে কিছু হয়নি, বাড়ি ফেরার পর থেকে শুরু হলো, যখন ওখানে ছিলাম কিছু প্রবলেম হয়। হয়ে গেছে এটা? হ্যাঁ স্যার। চলো।
আচ্ছা, এইটাতে আরেকটা জিনিস বলা হলো না, এই যে এই প্রবলেমটাকে না আরেকটা অ্যাপ্রোচে করা যায়, যেটা আমার বেস্ট লাগে। সেই অ্যাপ্রোচটা দেখে না, আমার মনে হয় ওইটা দিয়ে করলে সব থেকে সুবিধা হয় প্রবলেমটা। ওতে করে এই সমস্ত পজিশনস গুলোকে দেখো কোথায় আছে কিনা, এগুলো কিছু ব্যাপারই হয়। দেখো, আমাকে বলা আছে যে এক্স ইকুয়াল টু এটা 2 মাইনাস 3t স্কোয়ার প্লাস 6। এখান থেকে আমি কাজ করি, ভি বার করি। ভি সমান কত হবে, dx বাই dt। তার ভ্যালু কত আসবে, মাইনাস 6t প্লাস 6। এটা এবারে এই যে ভিটি ইকুয়েশনটাকে তুমি পেলে, রিলেশনশিপটাকে পেলে, এটা থেকে একটা কাজ করো, ভি আর টি এর মধ্যে গ্রাফ ড্র করে দাও। যদি তুমি ভি আর টি এর মধ্যে গ্রাফ ড্র করো তাহলে আসবে কি, দেখো y ইকুয়াল টু এম এক্স প্লাস সি, যেখানে এমটা হলো মাইনাস, তার মানে স্লোপটা নেগেটিভ স্লোপ। আচ্ছা, নেগেটিভ স্লোপ মানে এরকম টাইপের একটা স্লোপ হবে, ঠিক আছে। হ্যাঁ, এবার আমাকে বলছে যে প্লাস সি। প্লাস সি মানে কি, পজিটিভ ওয়াই ইন্টারসেপ্ট। এই যে পজিটিভ ওয়াই এর দিকে ইন্টারসেপ্টটা আছে, তাহলে প্লাস সি মানে এরকম একটা গ্রাফ আমি পাবো। মাইনাস এক্স মানে, তাই না, মাইনাস এম মানে, তাহলে ওয়াই ইকুয়াল টু মাইনাস এম এক্স প্লাস সি, তার জন্য এরকম একটা তুমি গ্রাফ পেলে। এবারে এই গ্রাফটাকে তুমি মার্ক করা স্টার্ট করো, যে কোনখানে কোন পয়েন্টটা হবে। তো তুমি যদি মার্ক করা স্টার্ট করো তাহলে তুমি বুঝতে পারবে যে এই যে গ্রাফটাকে তুমি পেলে, প্রথমত দেখো এর যে ভেলোসিটি সেটা প্রথমে ডিক্রিজ হওয়া স্টার্ট করছে, ডিক্রিজ হতে হতে জিরো হলো। আচ্ছা, জিরো কোনখানে হচ্ছিল, টি ইকুয়াল টু 1 সেকেন্ডে, মনে আছে? টি ইকুয়াল টু 1 সেকেন্ডে ভেলোসিটি জিরো, তার মানে বলতে পারবে যে এইটা কত, এটা হলো 1, এই পয়েন্ট হলো 1, ঠিক আছে। আচ্ছা, থ্রু আউট তার যে টোটাল ট্রাভেলিং টাইমটা সেটা কত ছিল, 2 সেকেন্ড। 2 সেকেন্ড ছিল তো নাকি? তো আমি বলতে পারি এইখান থেকে এইটা 1, আর এইখান থেকে এই অবধি যে টাইমটা সেটা হচ্ছে 2 সেকেন্ড, পেয়ে গেলাম। আচ্ছা, তার যদি আমি দেখি যে তার যে ভেলোসিটির জন্য তো ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে, টি ইকুয়াল টু 0 তে তার ভেলোসিটির ভ্যালু কত, দেখো ভেলোসিটি অ্যাট টি ইকুয়াল টু 0, টি এর জায়গায় 0 পুট করো, তাহলে ভেলোসিটি কত হবে, 6 মিটার পার সেকেন্ড আসছে। আসছে কিনা বলো? হ্যাঁ স্যার আসছে। তার মানে এখানটা ভ্যালু হলো কত না, 6 মিটার পার। আচ্ছা, এবারে যদি এটা হয়, এবারে কাজ সবকিছু হয়ে গেছে, আমার জাস্ট ঝটপট করে ইকুয়েশন গুলো সলভ করতে হবে। দেখো, আমাকে বার করতে বলছে কি ডিস্টেন্স ট্রাভেল ইন ফার্স্ট 2 সেকেন্ড। তো ডিস্টেন্স মানে কি, ডিস্টেন্স মানে হচ্ছে যে এই যে পুরো গ্রাফটা আছে তার এরিয়া প্রথম 2 সেকেন্ডের। আচ্ছা, এই দুজনের গ্রাফের এরিয়া সেম হবে আমি দেখেই বুঝতে পারছি, কারণ এখানে বেসটা হলো 2 আর হাইটটাও এখানে হবে -6 হবে, ঠিক আছে। তাহলে বার করে ফেলি এখান থেকে, এটার এরিয়া কত হবে, হাফ ইন্টু বেস কত, 1 ইন্টু হাইট কত 6, তাহলে সেটা আসবে কত, 3 মিটার। এটার জন্য কত আসবে, ওই হাফ ইন্টু বেস ইন্টু হাইট আসবে কত, 3 মিটার। তাহলে ডিস্টেন্স কত হয়ে যাবে এখান থেকে, ডিস্টেন্স উইল বি ইকুয়াল টু 3 + 3 = 6 মিটার। আর ডিসপ্লেসমেন্ট যদি আমি বার করি তার ভ্যালু কত আসবে, দ্যাট উইল বি ইকুয়াল টু, আমি ডিসপ্লেসমেন্ট জন্য প্লাসটাকে প্লাস দিয়ে লিখবো, মাইনাস এরিয়াকে মাইনাস দিয়ে লিখবো, তাহলে কত হবে 3 - 3, তার ভ্যালু হয়ে গেল आंसर। বুঝতে পারলে? যদি তুমি ভিটি গ্রাফটা বার করে ফেলো না এখান থেকে, তোমার ঝটপট ইকুয়েশন সলভ হয়ে যাবে। এটা ব্যাপারটা, প্রসেসটা বুঝতে পারলে সবাই? হ্যাঁ স্যার দেখেন, তো তোমার মাথায় আসতে পারে স্যার এইখানটা টি ইকুয়াল টু 2 তে আপনি স্পিডটা 6 হবে কি করে লিখলে, তাই না? কোনো ব্যাপার না, টি এর জায়গাতে 2 পুট করে দাও। দেখো -6 × 2 মানে কত, -12 + 6 কত হবে, 6 তো হবে, -6 হবে না? হ্যাঁ স্যার হয়ে গেল, ইকুয়াল টু 2 তে -6। একদম বেস্ট ওয়ে এটা। এখানটাতে কি হয়, কোনো রকম ভাবে আমাকে পাথ ড্র করতে হবে না, কিচ্ছু করতে হবে না, ঝটপট জাস্ট ক্যালকুলেশন করব, গ্রাফ প্লট করব, আনসার বেরিয়ে যাবে। এই প্রসেসটা সবথেকে ভালো লাগে। স্যার বলছি ওটা গ্রাফে প্লট করাটা একবার বলবেন, মানে ওই যে -60 + 6 ওটাকে mx + c এর সাথে কিভাবে রিলেট করলেন? এই তো y = -mx + c, প্লাস c মানে কি পজিটিভ y ইন্টারসেপ্ট, মানে এখানটাতে +6 এখানটা থাকবে, এই যে এই হলো c মানে +6, বুঝতে পারলে? তারপর -m মানে কি নেগেটিভ স্লোপ, নেগেটিভ স্লোপ এই যে নেগেটিভ স্লোপ দেখাচ্ছি না, থিটা ইজ গ্রেটার দ্যান 90 ডিগ্রি। হ্যাঁ স্যার হয়ে গেল। নেগেটিভ স্লোপ মানে সবসময় এরকম হবে, পজিটিভ স্লোপ মানে এরকম হবে, নেগেটিভ পজিটিভ, পজিটিভ সবসময় উঠছে, নেগেটিভ সবসময় নামছে। ওই -6টা কি করে একবার একটু বোঝাবেন?
-6 হচ্ছে t equal to 2 সেকেন্ড এর ভেলোসিটি কত বা স্পিড কত। তো কোনো ব্যাপার না, তুমি এখানে t equal to 2 সেকেন্ড পুট করো, 6 into -6 into 2 plus 6 কত আসবে? -6 তো আসবে, বুঝতে পারলে? তাহলে এই যে 2 সেকেন্ডের করেসপন্ডিং স্পিড কত? -6, বুঝতে পেরেছো? লিখুন, এটা সব থেকে ভালো উপায়, গ্রাফ প্লট করো, আনসার বেরিয়ে যাবে। হ্যাঁ স্যার হয়ে গেছে। চলো দেখো, নেক্সট যেটা সেটা হলো তোমার মোশন আন্ডার গ্র্যাভিটি, এটারই একটা পার্ট আর কি এই চ্যাপ্টারেরই। দেখো, মোশন আন্ডার গ্র্যাভিটি কি জিনিস? আমরা এখন অব্দি যা যা পড়েছি সেই প্রত্যেকটা জিনিস ছিল এর উপরে বেস করে, যে একটা কোনো গাড়ি যাচ্ছে রাস্তার উপর চলে গেল, তার একটা অ্যাক্সিলারেশন আছে, রিটার্ডেশন আছে, এটা স্পিড আপ করছে, স্পিড ডাউন করছে, কখনো স্টপ হয়ে যাচ্ছে, এই সমস্ত ব্যাপারগুলো আমরা পড়েছি। মোশন আন্ডার গ্র্যাভিটির ক্ষেত্রে যেটা হয় সেটা হলো, লিনিয়ার মোশনের ক্ষেত্রে আমরা যখন স্টাডি করি সেই ক্ষেত্রে তার যে অ্যাক্সিলারেশন বা রিটার্ডেশন সেটা আমি আমার মর্জি অনুযায়ী চেঞ্জ করতে পারি, মানে বাড়াতেও পারি, কমাতে পারি। কিন্তু এই ক্ষেত্রে প্রকৃতি আমাদেরকে একটা অ্যাক্সিলারেশন দিয়ে রেখেছে, যাকে আমরা বলি গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন, মানে গ্র্যাভিটেশনাল ফোর্স, তার জন্য যে অ্যাক্সিলারেশনটা প্রোভাইডেড হচ্ছে সেটাই হলো গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন। এবারে যে প্রকৃতির দান করা যে ত্বরণটা, সেইটার এফেক্টে যদি কোনো মোশন হয় সেটাকে আমরা বলবো মোশন আন্ডার গ্র্যাভিটি। অর্থাৎ যখনই তুমি এরকম ধরো কোনো জিনিসকে দেখবে যে একটা কোনো টাওয়ার আছে, যে টাওয়ার থেকে সাপোজ তুমি কিছু একটা কিছু ফেলে দিলে, একটা বলকে, যখন এই বলটাকে ফেলবে তখন এর নিচের দিকে একটাই ত্বরণ কাজ করবে, সেটা হলো জি, যদি না সে নিজে থেকে এক্সট্রা কোনো ত্বরণ দিয়ে দেয়। এবং এই ধরনের কেস যখনই কোনো একটা বডি জি এর আন্ডারে নিচের দিকে পড়ে তখন তাকে বলা হয় ফ্রি ফল। বা যদি তুমি এরকম দ্বারা করো যে কোনো বডিকে উপর দিকে ছুড়লে তার অ্যাক্সিলারেশনটা যেখানে সে সময় জি থাকে, সবসময় তোমার ফ্রি ফলের কেস হবে। অর্থাৎ যখনই এটা নিচের দিকে পড়লো তখন এ নামছে কার এফেক্টে? গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন এফেক্টে। আচ্ছা, এটা কি কনস্ট্যান্ট? হ্যাঁ। তার মানে কি এই মোশনটি ইউনিফর্ম মোশন? না, ইউনিফর্ম মোশন নয়। কেন নয়? তার কারণ এই পুরো মোশনটার মধ্যে একটা অ্যাক্সিলারেশন কাজ করছে, যেটা হলো জি। যেহেতু হ্যাঁ জিটা কিন্তু কনস্ট্যান্ট, মানে আমি বলতে পারি যে জি এর ভ্যালু কিন্তু কনস্ট্যান্ট ভ্যালু, কিন্তু এর স্পিডটা ক্রমাগত যখন উপর থেকে নিচের দিকে নামবে তখন বাড়তে শুরু করবে। সেম কেস, মানে এর ঠিক উল্টো কেসটা হবে যখন তুমি এরকম দ্বারা করবে যে এই পার্টিকেলটাকে তুমি নিচ থেকে উপরের দিকে ছুড়ে দেবে। সেই ক্ষেত্রে কি হবে? যখন তুমি এটাকে নিচের থেকে উপর দিকে ছুড়বে তখন এরকম ধরনের ঘটনাটা ঘটবে যে এই পার্টিকেলটা উপর দিকে যাচ্ছে, এর স্পিডটা উপরে ছিল, কিন্তু গ্র্যাভিটি কাজ করছে নিচের দিকে। তার মানে যেই দিকে স্পিড তার উল্টো দিকে গ্র্যাভিটি, এই ক্ষেত্রে কি হবে? তার স্পিডটা কমতে শুরু করবে, কমতে 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 একদম হাইয়েস্ট পয়েন্টে তার ভ্যালু 0 হয়ে যাবে। তারপরে তার নিচের দিকে আবার আসা শুরু হবে, বুঝতে পারলে? তো এই উপরে ওঠার পোর্শনটাকে বলা হয় অ্যাসেন্ডিং আর নিচেরটাকে বলা হয় ডিসেন্ডিং। আর এই টোটালটাকে বলা হয় তার একটা ফ্লাইট, বুঝতে পারলে? অ্যাসেন্ডিং, ডিসেন্ডিং আর একটা ফ্লাইট তার কমপ্লিট হচ্ছে। ব্যাপারটা বুঝতে পারলে কনসেপ্টটা কি বললাম? হ্যাঁ স্যার। হ্যাঁ, তো মোশন আন্ডার গ্র্যাভিটি বেসিক্যালি কিছুই না, অর্থাৎ এখানটাতে আমরা একটা পার্টিকুলার কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন মেইনটেইন করে যা কিছু ইকুয়েশনস পড়েছিলাম ইকুয়েশন অফ মোশনের ক্ষেত্রে সেইগুলোকে অ্যাপ্লাই করব, যেখানটাতে আমরা সেখানে যতবার এ বলতাম এখানে সেই সমস্ত জায়গাতে এ না বলে আমরা ইউজ করবো কি জি। ব্যাস, এটা হলো পার্থক্য। নেক্সট, এখানটাতে আমরা কিছু সাইন কনভেনশন ইউজ করবো। তো তার আগে কিছু থিওরিটিক্যাল পয়েন্টস আমি বলছি, চটপট লিখে নাও। হেডিং দিয়ে দাও মোশন আন্ডার গ্র্যাভিটি। মোশন আন্ডার গ্র্যাভিটি, এই মোশন আন্ডার গ্র্যাভিটিতে একটা জিনিস খুব ভালো দেখা গেছিল, সেটা পরে আবার আমরা পড়বো। সেটা হলো যেটা গ্যালিলিওর এক্সপেরিমেন্ট ছিল একটা, যে যখন আমরা এয়ার ফ্রি স্পেস মানে ভ্যাকিউমের মধ্যে একটা পালককে একটা কয়েনকে উপর থেকে নিচে ফেলবো, তারা একই টাইমে নিচে পড়বে, অর্থাৎ তাদের পড়ার মধ্যে কোনো রকম ভাবে টাইমের গ্যাপ থাকবে, যেটা আমাদের মনে হয় যে কয়েনটা আগে আসবে কিন্তু পালকটা পরে আসবে, সেরকম কিছু এখানে ঘটবে না বাস্তবে। কেন হয় সেটা দেখবো। ওটা মাস ইন্ডিপেন্ডেন্ট হয় টাইমটা। চলো লেখো, প্রথম পয়েন্টটা লেখো। ইন দ্য অ্যাবসেন্স অফ এয়ার, in the absence of air, it is found that
in the absence of air, it is found that all bodies irrespective of size, weight and or composition fall with Sir, weight, height and composition fall with same acceleration near the surface of the earth. এর মানে কি? এর মানে হলো এটাই যে পৃথিবীতে তুমি যে কোনো বস্তুকে নিয়ে নাও, সাপোজ আমি বললাম যে আমি একটা 10 তলা বিল্ডিং থেকে নিয়ে নিয়েছো এবং সেই 10 তলা বিল্ডিং এর উপর থেকে একটা হাতিকে তুমি উপর থেকে নিচে ফেলবে। তো এই ধরো এখানটা একটা হাতি আছে, এই একটা হাতি, এবার এই হাতিটা নিচের দিকে পড়ছে, আর একটা কি করলে, মানে ইঁদুরকে নিচের দিকে ফেলছো। এবার যখন এরা দুজন নিচের দিকে পড়বে, ভগবান কিন্তু ফিক্স ভাই, ভগবান হাতিকে কোনো রকম স্পেশাল ট্রিটমেন্ট দেবে না, না তো ইঁদুরকে দেবে। ভগবানের ক্ষেত্রে দুজনাই সেম, এবং সেই ক্ষেত্রে তারা যে ট্রিটমেন্টটা হবে তারা সেমই পাবে, এবং এদের উপর যে অ্যাক্সিলারেশনটা কাজ করবে, গ্র্যাভিটেশন, সেটা কিন্তু সেম হবে। অর্থাৎ যখন নিচের দিকে পড়বে এর উপরেও কাজ করবে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন জি, এর উপরেও কাজ করবে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন জি। বুঝতে পারলে? এটা আমি এখন লেখালাম যে যখনই কোনো বডিকে তুমি ইররেসপেক্টিভ অফ সাইজ অ্যান্ড শেপ তুমি উপর থেকে নিচের দিকে ফেলবে, তখন তার উপরে সবসময় জি কাজ করবে। এটা নয় যে ভারী বস্তু হয় তার উপর জি বেশি হবে আর হালকা বস্তু হয় তার উপর জিটা কম হবে। হ্যাঁ, এটা হবে যে এর যে ওয়েটটা সেটা বেশি হবে। যদি এর ওয়েটটা হয় mg আর এর ওয়েটটা হয় স্মল mg, তাহলে mg শুড বি গ্রেটার দ্যান স্মল mg। হ্যাঁ, এটা হবে, তাদের ওয়েটটা ডিফারেন্ট হবে কিন্তু ত্বরণটা তারা সেম ফেস করবে। ব্যাপারটা বুঝতে পারলে? স্যার তাহলে যত ওয়েট বাড়বে তত গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনও বাড়বে? হ্যাঁ, ওটা কেন বাড়বে? যত ওয়েট তাহলে টানটা বাড়বে, পৃথিবীর প্রতি তার টানটা বাড়বে। বুঝতে পারলে? তাহলে একসাথে মানে একই টাইমে কি করে পড়ছে? এটার ওয়েট ওটার ওয়েট ওটা তো পড়বো, ওই কেসটা তখন বলিনি আমি, জি এর কেসটা বলবো। ওটা পড়বো যখন ইকুয়েশন সলভ করবো তখন বুঝতে পারবো যে কেন একই টাইমে হবে। মাস ইন্ডিপেন্ডেন্ট একটা ফর্মুলা বেরোবে, এটা মাসের উপর ডিপেন্ডই করবে। বুঝতে পারলে? ঠিক আছে, বুঝতে পারলে তো কি বললাম? পরের পয়েন্টটা লেখো। Acceleration produced in a body by force of gravity. Acceleration produced by the body by force of gravity is called acceleration due to gravity. স্যার একবার বলুন। Acceleration produced by the force of gravity is called acceleration due to gravity. হলো? হ্যাঁ স্যার। আচ্ছা, এই যে গ্র্যাভিটেশন called acceleration due to gravity, এর যে ভ্যালু সেটা SI তে যখন আমরা করব তখন তার ভ্যালু হয়ে যাবে তোমার 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। CGS এ আমরা যখন করব এর ভ্যালু হয়ে যাবে 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। আর যদি আমি FPS সিস্টেমে করি মানে ফুট পাউন্ড সেকেন্ড, সেই ক্ষেত্রে ভ্যালু হয়ে যায় 32 ফিট পার সেকেন্ড স্কয়ার। ডেটাগুলোকে লিখে নাও একবার। তার মধ্যে 9.8টাকে আমরা অলমোস্ট ইকুয়াল টু 10 মিটার পার সেকেন্ড স্কয়ার ধরে করব।
হলো? হ্যাঁ স্যার। এর পরের পয়েন্টটা লেখো, ফ্রি ফল মিন্স acceleration of the body is equal to acceleration due to gravity. বুঝেছো? হ্যাঁ স্যার। তারপর লেখো, a body rises and then falls. A body rises and then falls. At that time, in this situation, the body becomes momentarily at rest. The body becomes momentarily at rest at the highest point. So the body becomes momentarily at rest at the highest point. ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, যেটা আমি একটু আগে বলছিলাম যে যখনই একটা বডি উপর দিকে উঠবে এবং নিচের দিকে নামবে, দেখো আমরা একটু আগে একটা জিনিস কোয়েশ্চেন করলাম না, যে যখন সে কোথাও টার্ন করবে তখন তার স্পিড 0 হবে মোমেন্টালি, এবং যখন এইখানে তুমি পাথরটাকে উপরে ছুড়লে, পাথরটা আবার ঘুরে নিচের দিকে নামা শুরু করলো, এই সময়টাতেও কিন্তু দেখো হাইয়েস্ট পয়েন্ট ওর স্পিডটা 0 হয়ে যাচ্ছে, তাই না? বুঝতে পারছো? কারণ এখানে তার টার্নিংটা হচ্ছে, যখনই টার্নিং হবে তখনই তার স্পিড 0 হয়ে যাবে। এটা একদম মাথায় সেট করে, যেই টার্নিং হবে সেই মোমেন্টে তার স্পিড 0 হবে। এবারে এইটা তো ছিল এটা কিছু থিওরিটিক্যাল পয়েন্ট। এবারে আমরা যেটা চলে আসবো সেটা হলো এটার সাইন কনভেনশনটাতে। এখানটাতে সাইন কনভেনশন খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। তো সাইন কনভেনশন যেটা আমরা ইউজ করবো সেটা হলো, যখনই কোন একটা কোয়ান্টিটি আপওয়ার্ড যাবে সেটাকে আমরা প্লাস দিয়ে দেখাবো। যে কোনো কোয়ান্টিটি যদি আপওয়ার্ড যায় আমরা তার জন্য লিখবো প্লাস, আর যদি কোন একটা কোয়ান্টিটি ডাউনওয়ার্ড যায় আমরা তার জন্য লিখবো মাইনাস। বুঝতে পারলে? আমাদেরকে সবসময় এই সাইন কনভেনশনটাকে ফলো করে চলতে হবে, এবং এই সাইন কনভেনশন ফলো করি সমস্ত রকম ইকুয়েশনস এভরিথিং আমরা ড্র করি। যদি হয়ে যায়, এবারে আমি ইকুয়েশনস গুলোকে সলভ করছি, লিখছি এখানটাতে। বলটাকে উপরের দিকে ছুড়লাম, উপরের দিকে যাচ্ছে, ম্যাক্সিমাম হাইটে তার ভেলোসিটি 0 হয়ে গেল। 0 হয়ে যাওয়ার পরে এখন সে নিচে নামছে, নামতে এইখানে সে চলে গেল। ঠিক আছে? এলো কন্ডিশন। স্যার লিখবো এটা? হ্যাঁ, এখন লিখতে হবে না, আমি বলবো যখন তখন লিখবো, এখন জিনিসটা বুঝে নাও। তো সাপোজ এটাকে আমি ইউ স্পিডে উপর দিকে ছুড়েছি, এবং এ যখন হাইটটা যে কভার করলো, ম্যাক্সিমাম তার যে হাইটটা সে কভার করছে সেটা হলো এইচ। মনে করো এইটা হলো সিচুয়েশন। এবং থ্রু আউট দ্য মোশন গ্র্যাভিটি যেটা কাজ করছে সেটা অলওয়েজ ডাউনওয়ার্ডই কাজ করবে, অলওয়েজ। কারণ গ্র্যাভিটি কখনো উল্টো দিকে কাজ করতে পারে না, উপর দিকে কাজ করতে পারে, অলওয়েজ ডাউনওয়ার্ড কাজ করবে। বাট এটার জন্য আমাকে যে সমস্ত ইকুয়েশন অফ মোশনস গুলো আমরা করেছি, সেই ইকুয়েশন অফ মোশন গুলোকে আমাকে বার করতে হবে। প্রথম যেটা আমি বার করছি সেটা হলো তার ভি অ্যাট টাইম টি, মানে টি সেকেন্ড সময় পরে তার ফাইনাল ভেলোসিটি কত হবে। দেখো বার করি, আমরা জানি যে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, আমরা পড়েছি, মনে আছে? ইকুয়াল টু ইউ প্লাস এটি। হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এখানে যদি আমি ইউটাকে দেখি, ইউটা কোন দিকে? উপরের দিকে। আচ্ছা, উপরের দিকে যাচ্ছে মানে ওটাকে আমি কি নেবো, পজিটিভ কি নেগেটিভ? পজিটিভ। পজিটিভ, তাহলে প্লাস ইউ। এবার আমাকে বলো এ, এ মানে এখানটাতে কোনটা? জি। এখানে এ মানে জি। হ্যাঁ। এবং সেটা কোন দিকে? নিচের দিকে, মানে কি নেবো, প্লাস না মাইনাস? মাইনাস। তাহলে কি লিখবো? মাইনাস জি ইনটু টি। বুঝতে পারলি? এটা হয়ে গেল এর জন্য ইকুয়েশন, ভি ইকুয়াল টু ইউ মাইনাস জি টি। নেক্সট, তারপরে চলে এসো এরপরে যেটা কেস হবে সেটা তোমার ডিসপ্লেসমেন্ট বার করার জন্য।
এস মানে একটা কোনো সার্টেন ডিস্টেন্স বা ডিসপ্লেসমেন্টে কভার করলো ইন টাইম টি, তার ভ্যালু কত হবে? তো আমরা জানি যে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, মনে আছে? তো এখানে ইউটা কি হবে? পজিটিভ, এটা কি হবে? ইউটি। আচ্ছা পজিটিভ। হ্যাঁ, আচ্ছা এটা কোন দিকে? নিচের দিকে, মাইনাস জি, কি লিখবো তাহলে? মাইনাস হাফ জি হয়ে গেল, ডিসটেন্স বেরিয়ে গেল। ক্লিয়ার? আরেকটা ফর্মুলা যেটা আমরা পড়েছিলাম, এটা একটু বলুন। কোনটা? এটা? হ্যাঁ, ওই তো এস ডিসটেন্স কত কভার করছে। আচ্ছা, আর কোন তার ইনিশিয়াল স্পিডটা কোন দিকে ছিল? উপরের দিকে, ইউ, তাহলে পজিটিভ ইউ হবে, প্লাস হাফ ইনটু এ টি স্কোয়ার। এ টি স্কোয়ারের জায়গাতে এখানে এর জায়গাতে আমি কি পুট করবো? মাইনাস জি, তাই না? পুট করলাম মাইনাস জি, হয়ে গেল ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। আর একটা ছিল ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এখানে লিখছি, এখানটা অ্যাপ্লাই করো। ইউ স্কোয়ারটা পজিটিভ হবে কারণ উপর দিকে চলেছে ইউ স্কোয়ার। জিটা কি, এটা কি হবে? মাইনাস, এটা লিখে দাও মাইনাস 2g হয়ে গেল। ইউ স্কোয়ার ইকুয়াল টু এই তিনটাকে লিখে না। যেটা হয়ে গেল, একটা কনফিউশন ড্র করে দিই। দেখো যখন তার এখানটা তার তো ভিটা জিরো হবে নাকি, এখানে তার ভি জিরো, এবং দেখো যখন তার ভিটা জিরো হলো তখন সে ম্যাক্সিমাম হাইটে রিচ করে ফেলেছে। তখন আমি বলতে পারি যে অ্যাট ম্যাক্সিমাম হাইট ভি ইকুয়াল টু জিরো। যদি ভি ইকুয়াল টু জিরো হয়, তার মানে এই যে ইকুয়েশনটা আমি ড্র করেছি এখানটাতে ভি এর জায়গাতে আমি জিরো পুট করে দিই, তাহলে আমি পাবো কত? জিরো ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gs। এইখানটাতে এসটাকে এস না লিখে এইচ লেখো, তাহলে বুঝতে সুবিধা হবে। 2gh এখান থেকে আমি বার করতে পারি, তাহলে এইচ সমান কত হবে না? এইচ সমান হয়ে যাবে ইউ স্কোয়ার বাই 2g, তাই তো আসছে নাকি? আসছে কিনা বলো? তাই তো আসছে। যেহেতু এইচ ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই 2g আসছে, তুমি দেখো এই যে কোয়ান্টিটিটা তুমি পেলে, সেই কোয়ান্টিটিটা তুমি কিন্তু মাস ইন্ডিপেন্ডেন্ট পাচ্ছ, এটা কিন্তু কোনোভাবে মাসের উপর ডিপেন্ড করছে না। এর মানে হলো এটা একটা কোনো পার্টিকুলার স্পিডে যদি তুমি একটা হাতিকে উপর দিকে ছোড়ো, যে হাইট সে কভার করবে, একটা ছোট বলকেও সেই স্পিডে থ্রো করলে সে একই হাইট কভার করবে, মানে তার ম্যাক্সিমাম হাইট তারা সেম রিচ করবে। বুঝতে পারলে কি বললাম? একটা হাতিকে তুমি উপর দিকে ছুড়ে দাও ইউ বেগে, হাতিটা কত ডিস্টেন্স কভার করবে? ইউ স্কোয়ার বাই 2g। একটা ছোট্ট ইটের টুকরোকে তুমি উপর দিকে ছুড়ে দাও ওই সেম ইউ স্পিড নিয়ে, হাইয়েস্ট পয়েন্টে মানে কত হাইয়েস্ট পয়েন্ট ডিস্টেন্সে কভার করবে ওই সেম ইউ স্কোয়ার বাই 2g। কেন? এটা তো মাস ইন্ডিপেন্ডেন্ট, মাসের উপর ডিপেন্ডই করছে না। যেহেতু মাসের উপর ডিপেন্ড করছে না, তো অবভিয়াসলি মাস চেঞ্জ করলেও এই মানে হাইটের ভ্যালুর কোনো রকম চেঞ্জ হবে না। একমাত্র তখনই চেঞ্জ হবে যখন তুমি ইউটাকে চেঞ্জ করবে, মানে তুমি স্পিডটাকে বাড়াবে কিংবা কমাবে। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। চলো নেক্সট। হ্যাঁ দেখো, যখন সে এইখান থেকে এইখানে যখন সে আসছে প্রথমত, আচ্ছা এখানে যে আমরা ডিসপ্লেস, এখানে এস নিচ্ছে, এগুলো কিন্তু সব ডিসপ্লেসমেন্ট, মাথায় রাখবে। এই এস এগুলো কিন্তু ডিসপ্লেসমেন্ট বলা হয়, ডিসটেন্স কিন্তু নয়। কারণ ডিসটেন্স হলে এখানে মাইনাস জি আমি নিতাম না, কখনো ডিসপ্লেসমেন্ট বলি আমি মাইনাস, মানে সাইন কনভেনশন নিতে পারছি, ভেক্টর কোয়ান্টিটি। এবার এই জিনিসটাকে আমি অ্যাপ্লাই করবো এখন এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ারে। যদি আমি অ্যাপ্লাই করি তাহলে এইখান থেকে ছুড়লাম, সেটা আবার ফিরে এখানে চলে এলো, এইখান থেকে ছুড়লাম উপরে গেল, ফিরে নিচে এলো। এই পুরো মোশনটার জন্য তার ডিসপ্লেসমেন্ট কত বলো তো? কত ডিসপ্লেসমেন্ট ইন দ্য হোল মোশন? 2u স্কয়ার বাই ডিসপ্লেসমেন্ট ছুড়লাম আবার ফিরে এলো, ডিসপ্লেসমেন্ট কত হলো? জিরো তো ডিসপ্লেসমেন্ট, যেখান থেকে ছুড়লাম সেখানে ফিরে এলো, ডিসপ্লেসমেন্ট জিরো হবে না? হ্যাঁ জিরো হবে। স্যার জিরো। তাহলে এসের জায়গাতে পুট করো এই ফর্মুলাটাতে, জিরো ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। এখান থেকে তুমি পাবে কত? এখান থেকে তুমি পেয়ে যাবে হাফ জিটি স্কোয়ার ইকুয়াল টু ইউটি, আর টি টি ক্যান্সেল আউট হলে এখান থেকে আলটিমেটলি তোমার টি ইকুয়াল টু পড়ে থাকবে 2u বাই জি। এখান থেকে তোমার টি ইকুয়াল টু পাচ্ছ তুমি
2u/g। এই যে t = 2u/g হলে এটা তুমি কার জন্য বার করলে? পুরো মোশনটার জন্য। তার মানে এটা কি বলা হয়? টাইম অফ ফ্লাইট। এটাকে কি বলা হয়? টাইম অফ ফ্লাইট। মানে কতক্ষণ সে হাওয়ার মধ্যে ছিল, বুঝতে পারলে? এই 2u/g যে টাইমটা, এই পুরো 2u/g টাইমটা সে হাওয়ার মধ্যে ছিল। এখানটাতে যেহেতু থ্রু আউট দ্য মোশন অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট, তার মানে তার উপরে যেতে যে পরিমাণ টাইম লাগবে সেম টাইমই তার নিচে আসতেও লাগবে। মানে যদি তার টোটাল টাইম 2u/g হয়, তাহলে অ্যাসেন্ড করার জন্য তার অর্ধেক লেগেছে এবং ডিসেন্ড করার জন্য তার অর্ধেক লেগেছে। কেন? তার কারণ পুরো মোশনটার মধ্যে অ্যাক্সিলারেশন তার সবসময় কনস্ট্যান্ট থাকছে। হ্যাঁ, একবার তার মোশনটাকে অপোজ করছে, যখন সে অ্যাসেন্ড করলো তখন ভি উপরের দিকে, জি নিচের দিকে, আর একবার সাপোর্ট করছে, ভিটাও নিচের দিকে, জিটাও নিচের দিকে। তার মানে বলবো যে এটা হলো অ্যাসেন্ড, এটা হচ্ছে ডিসেন্ড। অ্যাসেন্ডের জন্য টাইম অফ অ্যাসেন্ড এটা কত হবে? u/g। ডিসেন্ডের জন্য টাইম অফ ডিসেন্ড কত হবে? ওই u/g। দুটো মিলিয়ে কি আসবে? টাইম অফ ফ্লাইট 2u/g। ব্যাপারটা বুঝতে পারলে সবাই? হ্যাঁ স্যার। চলো এবার লিখে নাও। স্যার টাইম অফ ওটা কি লেখা আছে? এক্সেলার কোন কামটা বলো? স্যার ওই টাইম ডিসপ্লেসমেন্ট এরকম একটা লেখা আছে। ও, টাইম অফ ডিসেন্ট এইখানটা, এখানে তো? হ্যাঁ স্যার। টাইম অফ ডিসেন্ট, DESCENT, ওটা চাইনিজে লেখা আছে, চাইনিজ ইংলিশ ওরকম ভাবে লিখতে হবে। টাইম অফ ডিসেন্ট। হলো? বলছি একটা কোয়েশ্চেন ছিল। আমাদের এক্সামে একটা কোয়েশ্চেন দিয়েছিল, বলেছিল কার ইজ মুভিং উইথ কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন, দেন দ্য মোশন অফ দ্য কার ইজ, এই চারটে অপশন দিয়েছিল, ইউনিফর্ম, নন ইউনিফর্ম, মেবি ইউনিফর্ম এন্ড নান অফ দিস। আনসারটা আমি নন ইউনিফর্ম দিয়েছি, কিন্তু ভুল দেখাচ্ছে। কি অপশন ছিল? ইউনিফর্ম, নন ইউনিফর্ম, মেবি ইউনিফর্ম or non-uniform and none of this. আচ্ছা, উইথ কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন, তাহলে তো এটা নন ইউনিফর্মই হবে। non-uniform দিয়েছিলাম, ওটা আনসারটা none of these দেখাচ্ছে। তাই? আচ্ছা, তাহলে দেখতে হবে তো। না না, হবে তো নন ইউনিফর্ম, তাহলে হতে পারে আনসারটা ভুল আছে, সেটা হতে পারে। নন ইউনিফর্মই হবে ওটা। চলো, লেখা হয়ে গেছে, কমপ্লিট। কমপ্লিট? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। চলো এবারে আমি গ্রাফগুলোতে চলে আসছি। এদের যে ভিটি, এক্সটি, এটি গ্রাফগুলো হয় সেই। তো প্রথম যে গ্রাফটা আমি ড্র করছি সেটা হচ্ছে এক্সটি গ্রাফ, মানে ওর যে ডিস্টেন্স ও ট্রাভেল করছে
তার সাথে টাইমের গ্রাফটা কি হবে? দেখো এক্সটি যে গ্রাফটা হবে, প্রথমত আমরা জানি যে একটু আগে দেখলাম যে এইচ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার, এরকম একটা গ্রাফ আসছিল। তো যখন ইনিশিয়ালি যদি তার স্পিডটা 0 হয়, কিংবা স্পিড তো 0 হবে না কারণ একটা স্পিড আমাকে দিতে হবে ছোড়ার জন্য, তো সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে এই যে ইকুয়েশনটা আসছে সেটা অবভিয়াসলি মাইনাস সামথিং টি স্কোয়ার এরকম একটা প্রপোর্শনে আসছে। যেহেতু আসছে তার মানে সেটা একটা প্যারাবোলিক ইকুয়েশন। আর প্যারাবোলিক যদি ইকুয়েশন হয় তাহলে গ্রাফটা হয়ে যাবে এরকম প্যারাবোলা, যেখানটা এটা হলো তার ম্যাক্সিমাম হাইট, যার ভ্যালু কত ছিল ম্যাক্সিমাম হাইটের ভ্যালু? বলো কত ছিল? ইউ স্কয়ার বাই 2। মনে পড়ছে? এটা মনে পড়ছে কি পড়ছে না বলো? হ্যাঁ হ্যাঁ স্যার। হয়ে গেল, এটা হলো তার গ্রাফটা। নেক্সট তারপরটা যেটা আছে সেটা হলো তার পিটি গ্রাফ। এখন আমরা জানি যে ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি হয়, তাই তো? এটাই পড়েছিলাম মোশন আন্ডার গ্র্যাভিটির জন্য, যে ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি হবে। যদি ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি হয় তাহলে ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি, তাহলে ভিটি গ্রাফটা কিরকম হবে? কম্পেয়ার করে এটাকে y ইকুয়াল টু প্লাস সি মাইনাস এম এক্স এরকম আসছে, তাই তো? তার মানে এরকম তো গ্রাফ আমরা একটু আগে শিখলাম যে y ইকুয়াল টু প্লাস সি মাইনাস এম এক্স মানে এরকম গ্রাফ হবে, যার মধ্যে এইটা হলো প্লাস সি বলতে কোনটা? এটা হচ্ছে ইউ, তাই না? এটা হচ্ছে ইউ। আচ্ছা এম বলতে কোনটা? জি, তার মানে এম এখানে কি হবে? জি। আচ্ছা এইটাতে আমাদের তার গ্রাফটা হয়ে যাবে, অর্থাৎ যখন সে এখানে আসবে তখন তার ভ্যালু কত থাকবে? ইউ থাকবে। মনে পড়ছে জিনিসটা? হ্যাঁ স্যার। আচ্ছা এইখান থেকে এই টাইমটা কত? টোটাল টাইম অফ ফ্লাইট, তার ভ্যালু কত হয়? 2u/g। আর এইখানটা কত? যখন সে ম্যাক্সিমাম হাইট রিচ করলো তখন দেখো তার ভেলোসিটি 0 হয়ে যায়, তবে টাইমটা কত লেগেছে? টাইম অফ অ্যাসেট, তার ভ্যালু কত হবে? u/g। আচ্ছা এইখান থেকে যখন সে এইখানে এলো, যখন সে এইখান থেকে এখানে আসছে পুরো পাথটার জন্য, তার মানে টাইমটা এখানে কত লাগবে? টোটাল টাইম অফ ফ্লাইট 2u/g। বুঝতে পারলে? কেউ আছে যে বুঝতে? হ্যাঁ স্যার। চলো এবারে এটি দেখো, এটা কোন দিকে হবে? কনস্ট্যান্ট কিন্তু নেগেটিভ, তার মানে এটা হবে তার ভ্যালু গ্রাফটা মাইনাস। বুঝতে পারলে? এটা হলো গ্রাফটা মোশন আন্ডার গ্র্যাভিটি। বুঝছে? হ্যাঁ স্যার। হ্যাঁ নেক্সট যেটা আসছে এরপরে কয়েকটা কি নোটস, কিছু নোটস লিখে না একটুখানি, মানে নোট বলে একটা পয়েন্ট লেখো, দিয়ে লিখে না। এই যে পার্টটা আছে না, এই পার্টটা কিন্তু সোজা, এই পার্টটার মধ্যে কিন্তু ডিটেল বিশাল কিছু কঠিন ব্যাপার নেই, কিন্তু এই পার্টটা যেটা প্রবলেম হবে সেটা হলো তোমার সাইন কনভেনশন গুলোতে কিছু পার্টিকুলার পয়েন্টস আছে যেগুলো তুমি ট্যাকেল করতে পারলে খুব ইজিলি পার্টটা হয়ে যায়, না হলে মোশন আন্ডার গ্র্যাভিটিটা অনেকের ভয়ের বিষয় হয়ে যায়, তার কারণ সাইন কনভেনশন ঠিকঠাক লেখা হয় না। তো সেহেতু কিছু কিছু থিওরিটিক্যাল পয়েন্টস আছে যেগুলো একটু ক্লিয়ার করে নিতে বলছি। তো লেখো, প্রথম পয়েন্টটা লেখো নোটস বলে, ডিস্টেন্স ট্রাভেলড ইন লাস্ট সেকেন্ড অফ অ্যাসেন্ডিং মোশন, distance traveled in last second of ascending motion
is equal to distance travel is equal to distance travel is equal to distance travel in first second of descending motion. In first second of descending motion. ঠিক আছে স্যার একবার লাস্ট পার্টটা বলবেন? Distance travel in last second of ascending motion is equal to distance travel in first second of ascending motion. লিখলে লিখেছো? হ্যাঁ স্যার। এর মানেটাকে বোঝো। দেখো অ্যাসেন্ড হচ্ছে এই রিজিয়নটাতে, ডিসেন্ড হচ্ছে এই রিজিয়নটাতে। এবার আমি তোমাকে বললাম যে লাস্ট সেকেন্ড অফ অ্যাসেন্ডিং মানে এই ডিউরেশনটা, ঠিক কিনা? লাস্ট সেকেন্ড অফ অ্যাসেন্ডিং মানে এইটুকুই ডিউরেশন, তাই তো হবে নাকি? অ্যাসেন্ডিং এর লাস্ট ডিউরেশন তো এটাই। হ্যাঁ। আর ফার্স্ট সেকেন্ড অফ ডিসেন্ডিং তার মানে এই ডিউরেশনটা, ঠিক কিনা বলো? এটা হচ্ছে ডিসেন্ডিং এর লাস্ট আর এটা হচ্ছে অ্যাসেন্ডিং এর লাস্ট। তো তার মানে তুমি যদি বলো যে ফার্স্ট সেকেন্ড অফ অ্যাসেন্ডিং আর লাস্ট সেকেন্ড অফ ডিসেন্ডিং তার ক্ষেত্রে ভ্যালু সেম থাকে, এটার কারণ আছে। কারণটাকে দেখো, আমরা জানি যে h = হাফ gt স্কয়ার যদি তার ইনিশিয়াল স্পিডটা 0 হয়। এখন ইনিশিয়াল স্পিড 0 মানে যখন সে ডিসেন্ড করছে এখান থেকে নিচের দিকে নামছে, তখন h এর ভ্যালু কত হবে? হাফ ইনটু g মানে কত? 10 ইনটু t স্কয়ার মানে কত? লাস্ট এক মানে ফার্স্ট 1 সেকেন্ড মানে 1 স্কয়ার, তো আসবে কত? 5 মিটার। এলো, ঠিক তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তার মানে প্রথম সেকেন্ডে ডিসেন্ডিং যখন সে করছে তখন কত ডিসটেন্স কভার করবে? 5 মিটার। ঠিক আছে, খুব ভালো কথা। নেক্সট, যখন সে অ্যাসেন্ড করছিল, উঠছিল, সেই সময় লাস্ট যে সেকেন্ডটা, সেই সময় যদি আমি তার বার করি তোমার হাইটটা কত হবে, সেটার ক্ষেত্রেও দেখা যায় যে হ্যাঁ এটার ক্ষেত্রে ভ্যালু সেম আসছিল, 5 মিটারেরই হাইট আসবে এই জায়গাটাতে, সেম 5 মিটারেরই ভ্যালু আসবে। তার মানে যদি তোমাকে আমি এটা বলি যে ডিসেন্ড করার সময় লাস্ট 4 সেকেন্ডে অ্যাসেন্ড করার সময় লাস্ট 4 সেকেন্ডে সে যতটা ডিসটেন্স কভার করলো, ডিসেন্ড করার সময় ফার্স্ট 4 সেকেন্ডে সেম ডিসটেন্স কভার করবে। হ্যাঁ, অ্যাসেন্ডিং এর জন্য ফার্স্ট 4 সেকেন্ডে যেই পরিমাণ ডিসটেন্স কভার করলো, লাস্ট 4 সেকেন্ড, অ্যাসেন্ডিং এর জন্য লাস্ট 4 সেকেন্ড, ডিসেন্ডিং এর জন্য ফার্স্ট 4 সেকেন্ড সেম ডিসটেন্স কভার করবে। বুঝতে পারলে? অর্থাৎ এটার জন্য ওপরে ওঠার শেষ আর নিচে নামার শুরু, এই দুটোর ক্ষেত্রে সেম টাইমে সেম ডিসটেন্স অলওয়েজ কভার হবে। ব্যাপারটা বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ। লিখে না বলো। এটা এই কারণে আরো হয়, তার কারণ পুরো মোশনটা একটা সিমেট্রিক্যাল মোশন। এখানে তুমি যা পাবে ঠিক তার সাইডের পয়েন্টে তাই ভ্যালু পাবে, কারণ অ্যাক্সিলারেশন থ্রু আউট কনস্ট্যান্ট থাকবে। তো যখন তুমি এটাকে ভেবে দেখো না, এরকম ভাবে একটা গাড়ি যাচ্ছিল, এই গাড়িটা এখানটাতে সমান ত্বরণ নিয়ে তার স্পিডটাকে বাড়ালো, বাড়তে ইউটার্ন নিল। যখন ইউটার্ন নিয়ে তখন এখানে তার ভিটা 0 হয়ে গেছিল, এবং আবার এখানে সেম সমান ইয়ে নিয়ে তার স্পিডটাকে বাড়িয়েছে। এই তো কেসটা। হ্যাঁ, তো এই যে কেসটা হলো, এই কেসটাতে তুমি এখানে পড়ছো জাস্ট, সেই ক্ষেত্রে এর জায়গাতে তুমি জি লিখছো, এটাই হলো ব্যাপারটা। তার মানে তুমি এখানে যা তার ভেলোসিটি হবে, অবভিয়াসলি যখন এখান থেকে সেখানে, তখন এখানে তার সেম ভেলোসিটি হবে কিনা? হ্যাঁ স্যার। বুঝতে পারলে? তো এই কেসটায় হরাইজন্টাল না হয় তুমি নিচটাকে ভার্টিক্যালি, আর কিছু না। এটাই হলো ব্যাপারটা। এক সেকেন্ড একটুখানি দাঁড়াও।
লিখলে চলো পয়েন্টটা লেখো। নেক্সট পয়েন্ট, ডিস্টেন্স ট্রাভেলড ইন লাস্ট n সেকেন্ড অফ অ্যাসেন্ডিং মোশন, ডিস্টেন্স ট্রাভেলড ইন লাস্ট n সেকেন্ড অফ অ্যাসেন্ডিং মোশন is equal to distance travelled in first n second of descending motion, is equal to distance travelled in first n second of descending motion. ঠিক আছে, এই পয়েন্টটার আগের পয়েন্টটা কি সেম? সেম পয়েন্ট, জাস্ট আগেরটাতে তোমার লাস্ট সেকেন্ড বলা আছে, এখানটা n সেকেন্ড। n সেকেন্ড বলতে যেটা আমি বললাম যে 4 সেকেন্ডের জন্য যদি হয়, যে প্রথম 4 সেকেন্ড শেষ 4 সেকেন্ড, সেখানেও সেমই হবে, বুঝতে পারলো? ওইটা বলা আছে। হলো? কোনটা? is equal to distance travelled in first n second of descending motion. তোমাদের 3 ঘন্টা ক্লাস ছিল তো? হ্যাঁ আচ্ছা, তো ক্লাসটা না আমি এখানে 8টাতেই শেষ করবো, বুঝতে পারলে? আসলে গলায় ব্যথা করছে, তো কথা বলতে প্রবলেম হচ্ছে প্রচন্ড, এই জন্য এখানে 8টাতেই শেষ করে দেবো ক্লাসটা। নেক্সট দিন থেকে আবার ওই 3 ঘন্টা করে ক্লাসটা হবে, ঠিক আছে? আজকের জন্য শুধুমাত্র এখানে শরীরটা খারাপ লাগছে বলে আমি 8টাতেই শেষ করে দেবো ক্লাসটা। বলছি এই সানডে থেকে কোনো ক্লাস হবে, মানে ফিজিক্সের এক্সট্রা ক্লাস না, ওটা তোমাদের ডাউট ক্লিয়ারটা থাকবে, যে এক্সামটা হয়ে গেল তা, বুঝতে পারলে? ওটা ডাউট ক্লিয়ারেন্স থাকবে সানডেতে, ঠিক আছে? প্রত্যেকের পয়েন্টটা হ্যাঁ। আচ্ছা, এবার দেখো, আমরা একটু আগে আমি বলেছিলাম যে এই যে যখন তুমি একটা কোনো বডিকে ওপর থেকে নিচে ফেলবে বা নিচ থেকে উপরের দিকে তুমি ছুটছো, যখন তুমি নিচ থেকে উপরের দিকে ছুটছো, তখন তার যে হাইটটাকে সে কভার করছে, ম্যাক্সিমাম হাইটটা, এটা কোনো হয়তো মাসের উপর ডিপেন্ড করছে। সেম যখন আমি গ্যালিলিওর কথাটা বলছিলাম, যখন আমি একটা পালককে আর একটা কয়েনকে উপর থেকে নিচে ফেলবো, সেই ক্ষেত্রে তারা যে টাইমটা নেবে নিচে আসে, এটা সেম হবে, তার ভ্যালু হবে 2u/g। এই যে কেসটা হলো, এটার কারণটা আমি বলেছিলাম ম্যাথমেটিক্যালি আরো ভালো বুঝতে পারবো। তুমি দেখো এখানে টাইম যেটা তুমি পাচ্ছ সেটা কিন্তু মাস ইন্ডিপেন্ডেন্ট, তাই না? এই টাইমের কোথাও কিন্তু একবারে কোনো মাস নেই। যেহেতু কোনো রকম মাস নেই, তার মানে আমি একটা ভারী জিনিসকে যখন নিচের দিকে ফেললাম, সেটা নিচে আসতে সেম ডিস্টেন্স, যা টাইম নেবে, একটা হালকা জিনিস নিচে আসতে সেম ডিস্টেন্স, একই টাইম। ব্যাপারটা মাথায় ঢুকলো? হ্যাঁ, তো এই কারণেই গ্যালিলিও বলেছিলেন না, যখন একটা ভ্যাকুয়ামের মধ্যে একটা পালককে আর কয়েনকে, এই এক্সপেরিমেন্টটা তোমরা প্রত্যেকে পড়ে এসছো, এমন কোনো লোক নেই যে ছোটবেলায় এক্সপেরিমেন্টটা পড়েনি, সবাই পড়েছে এক্সপেরিমেন্ট। তো সেই ক্ষেত্রে এটা তার কারণটা হলো এটা। আচ্ছা, এখানে যদি মনে রাখবে সেটা হলো যে এই যে কেসটা আমি বললাম, এখানে কিন্তু আমি বায়ু শূন্য মাধ্যম বলছি, মানে ভ্যাকুয়াম বলছি। তার কারণ হলো যদি বায়ুটা থাকে, তাহলে সেই ক্ষেত্রে যদি তার মধ্যে ভ্যাকুয়াম না থাকে, মানে হাওয়া থাকে, তাহলে সেই ক্ষেত্রে একটা এয়ার ড্র্যাগ হবে। এয়ার ড্র্যাগ হবে মানে হলো এটাই যে সেই ক্ষেত্রে একটা তোমার আমি কি বলবো, আমার যে মোশন সেটাকে আমি একটা অপোজিশন ফেস করতে হবে, যেটা তোমরা প্রত্যেকে ফিল করো। কখনো বাইকে যখন যাবে তুমি দেখবে তোমার মনে হয় তুমি হাওয়াটাকে কেটে বেরিয়ে যাচ্ছে, তাই না? হাওয়াটা তোমার সাইড দিয়ে পুরো পাস করে তো না? হ্যাঁ করে। এটাই তো এয়ার ড্র্যাগ। তো যেটা যখন একটা কোনো পার্টিকেল নিচের দিকে পড়ছে, তাকেও তো ফেস করতে হচ্ছে। এবার যখন তুমি বায়ু শূন্য মাধ্যম নিচ্ছ, সেই ক্ষেত্রে এই এয়ার ড্র্যাগটা সেখানটাতে নেই, কারণ সেখানটাতে হাওয়াটাই নেই। যেহেতু এয়ার ড্র্যাগটা নেই, সেই জন্য সেই মোশনটা যা কিছু হবে সেখানটাতে 100% একদম জি এর এফেক্টের জন্যই হবে, অন্য কোনো রকম এফেক্ট সেখানটাতে কোনো কাজ করছে। ব্যাপারটা ক্লিয়ার হলো কি বলছি আমি? সেখানে লস কিছু নেই আর কি, বেসিক্যালি। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। তো মনে রাখবে তখনই কিন্তু এগুলো অ্যাপ্লিকেবল যেখানটাতে আমরা ভ্যাকুয়ামটাকে কনসিডার করে রেখেছি। ভ্যাকুয়াম ছাড়া কিন্তু এটা প্রবলেম হয়ে যাবে, যদি হাওয়া থাকে তাহলে সেক্ষেত্রে প্রবলেম। নেক্সট আরেকটা জিনিসও থাকে, যখন গ্র্যাভিটি পড়বে তোমরা তখন বুঝতে পারবে জি মানে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন, এটা
চেঞ্জ করে যদি আমি হাইটকে চেঞ্জ করি, ডেপথকে চেঞ্জ করি। আজকে তুমি সারফেস থেকে একটুখানি বেশি হাইটে উঠে যাও, জি এর ভ্যালু চেঞ্জ করবো। তুমি সারফেস থেকে ডেপথে নেমে এসো, জি এর ভ্যালু চেঞ্জ করবো। কিন্তু এই যে কোয়েশ্চেনগুলো আমরা করব, সেখানে আমাকে বলবে যে একটা 10 তলা বিল্ডিং আছে, তার উপর থেকে একটা কোনো বলকে নিচে ফেললাম, এরকম বিভিন্ন রকম কেস তুমি পাবে। সেই একটা জায়গাতেও আমরা জি এর ভ্যালু কিন্তু চেঞ্জ করে নেব না। মনে হয় 10 তলা বিল্ডিং এর যে হাইট, সেই হাইটে জি এর যে ভ্যালু আমি সেটাকে নেব, তা কিন্তু একদমই নেব না। আমরা জি এর ভ্যালু কনস্ট্যান্ট নেব, মানে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার বা 10 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা কি সবসময় নেব আমরা, কখনোই কিন্তু চেঞ্জ করে নেব। এখন মাথায় কোয়েশ্চেন আছে যে কেন এটা হলো। বাস্তবে জি এর ভ্যালু কি চেঞ্জ হচ্ছে না? হ্যাঁ, বাস্তবে যখন আমি 10 তলা বিল্ডিং এর উপরে চলে গেলাম, তখন আজকে তুমি নিজে মেঝেতে বসে যে জিটাকে ফিল করছো 10 মিটার পার সেকেন্ড স্কয়ার অ্যাপ্রক্সিমেটলি, সেটা যখন তুমি 10 তলায় যাবে তার ভ্যালু চেঞ্জ হচ্ছে, কিন্তু চেঞ্জটা খুবই কম। যেহেতু খুবই কম, এটাকে আমি নেগলেক্ট করে দিই। কিন্তু যদি তোমাকে আজকে এটা বলা হয় যে আজকে তুমি প্রচুর, ধরো 1000 কিলোমিটার উপরে চলে গেলে, সেই ক্ষেত্রে জি এর ভ্যালু কি হবে? আমাকে চেঞ্জটা সেই ক্ষেত্রে নিতে হবে। তার কারণ একটা 1000 কিলোমিটার ভ্যালু ডিস্টেন্স, এটা হিউজ ডিস্টেন্স। ডিস্টেন্স বলতে কি হাইট, সেই ক্ষেত্রে যে জি এর চেঞ্জটা হবে এটা কিন্তু বিশাল চেঞ্জ হবে, তুমি সেটাকে নেগলেক্ট করতে পারবে না। কিন্তু এই পৃথিবীর রেসপেক্টে আজকে 10 তলা বিল্ডিং এর হাইট সেটা খুবই নেগলিজিবল, কিংবা 20 তলা বিল্ডিং এর হাইট এটা খুবই নেগলিজিবল। তো সেই ক্ষেত্রে জি এর যে ভ্যালুটা চেঞ্জ হলো, সেটা চেঞ্জ তো সেখানেও হলো, কিন্তু খুব কম পরিমাণ চেঞ্জ। যেই কারণে আমরা এই যে থ্রু আউট যে কোয়েশ্চেনগুলো এখানে সলভ করব, কোথাও কিন্তু জি এর চেঞ্জটাকে একবারও আমরা কনসিডার করবো না। ব্যাপারটা বুঝতে পারলে কি বললাম? হ্যাঁ স্যার। ঠিক আছে, এবারে নেক্সট একটা কোয়েশ্চেন করো, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। আচ্ছা, আরেকটা জিনিস এখানটা আমার বলতে ভুলে গেলাম। দেখো, যখন আমি একটা কোনো পার্টিকেলকে উপর থেকে নিচে ফেলছিলাম, এটা 5 মিটার হলো, ঠিক আছে? আচ্ছা, ধরো তোমাকে যে কোনো ক্ষেত্রে তুমি মাথায় রাখবে, যদি কোনো একটা বস্তু 0 থেকে স্টার্ট করে, যে কোনো বস্তু, সেটা কোনো গাড়ি হতে পারে, যা খুশি হোক না কেন, যদি 0 থেকে স্টার্ট করে আর তার ত্বরণটা 10 মিটার পার সেকেন্ড স্কয়ার হয়, তাহলে তার ডিস্টেন্স, চোখ বন্ধ করে তুমি প্রথম 1 সেকেন্ডে 5 মিটার দিয়ে দেবে, ইকুয়াল টু 1 সেকেন্ড। এই ফর্মুলা অনুযায়ী, বুঝতে পারলে? তো জেনারেলাইজ ভাবে মনে রাখবে, যখনই ত্বরণ হবে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার, রেস থেকে স্টার্ট করবে প্রথম 1 সেকেন্ডে, যে কোনো বস্তু হোক, বড় গাড়ি হোক, ছোট গাড়ি হোক, বড় হাতি হোক, ছোট হাতি হোক, মিডিয়াম হাতি হোক, মানুষ হোক, পিঁপড়ে হোক, সবার প্রথম 1 সেকেন্ডে 5 মিটার ডিস্টেন্স এটাকে কভার করতে হবে, করতেই হবে। বুঝতে পারলে কি বললাম? স্যার এটা অ্যাক্সেলারেশন তো? অ্যাক্সিলারেশন 10 মিটার পার সেকেন্ড স্কয়ার হতে হবে সেই ক্ষেত্রে। তো নেক্সট দিন থেকে খাবার দাবার খেয়ে প্রত্যেকে বসবে, কারণ ক্লাসটা নেক্সট দিন থেকে কিন্তু 1.5 ঘন্টা চলবে, ঠিক আছে? আজকেও 1.5 ঘন্টার ক্লাস, আমি ভেবেছিলাম 1.5 ঘন্টা নিয়ে নেবো, কিন্তু এখন দেখছি যে অতটা নেওয়ার মতো ক্ষমতা নেই। তো নেক্সট দিন থেকে ওই 1.5 ঘন্টারই ক্লাস হবে। তো একদম খাওয়া দাওয়া করে প্রিপেয়ার হয়ে বসবে, যাতে করে কোনো প্রবলেম না হয়, ঠিক আছে? চলো। 3 ঘন্টা হবে না? হ্যাঁ হ্যাঁ, 3 ঘন্টা 3 ঘন্টারই হবে আর কি। তো নেক্সট দিন থেকে সেটা প্রিপেয়ার হয়ে বসবে খাওয়া দাওয়া করে একদম। আচ্ছা, প্র্যাকটিস কারা কারা করছো? কারণ দেখো, এবার মোশন আন্ডার গ্র্যাভিটি শেষ হয়ে যাবে মোটামুটি। যখন এটা শেষ হবে, আমি কিন্তু পড়া ধরা স্টার্ট করবো ক্লাসের মধ্যে, ঠিক আছে? তো প্রত্যেকে বলছি ভালোভাবে কিন্তু ভাই রিভিশন স্টার্ট করে দাও, কারণ আমি প্রত্যেকটা ক্লাসে যে কোনো কাউকে র্যান্ডামলি কিন্তু আমি পড়া ধরাবো, এবং ভিডিওটাকে অন করে রাখতে বলবো, এবং যে পারবে না তাকে 10টা আমাকে গুনে গুনে উঠবোস করে দিতে হবে, বুঝতে পারলে? খুব ভালোবেসে একদম আমার সামনে তুমি 10টা গুনে গুনে উঠবোস করবে, আমি দেখবো যে তুমি কত সুন্দর উঠবোস করতে পারো, বুঝতে পারলে? হ্যাঁ বুঝতে পেরেছো? ঠিক আছে, ভালোভাবে করবে, আমার খুব আনন্দ হবে যে তুমি উঠবোস করছো, তাই না? কত মজা লাগবে দেখবে যে তুমি 100 খানা উঠবোস করলে, তোমার মনে হবে যে স্যার আরো 10টা উঠবোস করবে, তাহলে এক্সারসাইজ হয়ে যাবে। খুব ভালো জিনিস কিন্তু এটা, খুবই ভালো জিনিস, ওটা করাবো আমি ক্লাসের মধ্যে। চলো নেক্সট কোয়েশ্চেনটা লেখো। A body is projected vertically upward. Body is projected vertically upward from ground. A body is projected vertically upward from ground with speed 30 meter per second.
30 meter per second. Then find out number 1 ascending time, number 2 time of flight, number 3 maximum height attained, and number 4 total distance covered. এই চারটা জিনিস তোমাকে বার করতে হবে, অ্যাসেন্ডিং টাইম, ডিসেন্ডিং টাইম, ম্যাক্সিমাম হাইট আর টোটাল ডিসটেন্স কত সে কভার করবে। এইটা বুঝতে পারলে? কত নিয়ে যাচ্ছে এটা? 30 মিটার পার সেকেন্ড না? হ্যাঁ, চলো ঝটপট করে আমাকে একটা একটা করে আনসার বলো। অ্যাসেন্ডিং টাইম TA কত হবে? ফর্মুলা বলো, ফর্মুলা বলো। অ্যাসেন্ডিং টাইমের ফর্মুলা কি হয়? স্টার্ট হয়ে যাও। U by G ইউর ভ্যালু কত? 30 বাই 10 কত আসবে? 3 সেকেন্ড। 3 বলো চলো ডিসেন্ডিং টাইম কত হবে বলো? স্যার সেমই তো হবে। সেমই তো হবে। আমি কি ফর্মুলা দিয়ে বার করবো নাকি পুরো মোশনটা বলে তো অ্যাসেন্ডিং টাইমটাকে থেকে চোখ বন্ধ করে ডিসেন্ডিং এর ভ্যালু বসিয়ে দেবো? না না, এমনিই বসিয়ে দিতে পারবো কারণ এটা সিমেট্রিক। হ্যাঁ, কারণ আমাকে পুরো মোশনটার জন্য বার করতে হতো, পুরো মোশনটার জন্য যা অ্যাসেন্ডিং তাই ডিসেন্ডিং। ঠিক আছে, আচ্ছা পুরো মোশনটার জন্য অ্যাসেন্ডিং যেটা তাই ডিসেন্ডিং তুমি তখনই বলবে যখন যেই লেভেল থেকে থ্রো করলে সেই লেভেলে ফিরে এলো। বলার অর্থ হলো এটা, তখন তুমি বলটাকে এখান থেকে থ্রো করলে, হ্যাঁ বলটা বেঁকে গেছে, ক্যাচ হয়ে যাবে। ধরো তুমি বলটাকে এখান থেকে থ্রো করলে, এখন এই বলটা যদি এখানে রিচ করে, তুমি ভেবে দেখো অ্যাসেন্ডিং টাইম তো এইটা, ডিসেন্ডিং টাইম কোনটা? এইটা। তাহলে ডিসেন্ডিং টাইম যেটা হবে দ্যাট উইল বি লেস দ্যান অ্যাসেন্ডিং টাইম। বুঝতে পারলে? হ্যাঁ হ্যাঁ, তো এই ক্ষেত্রে কিন্তু সেটা হবে না, তখনই হবে যখন যেখান থেকে তুমি ছুড়লে সেই সেম লেভেলই সেটা ফিরে আসছে, তখনই তুমি বলবে যে অ্যাসেন্ডিং টাইম এন্ড ডিসেন্ডিং টাইম সেম। মাথায় ঢুকলো ব্যাপারটা? তো এটাকে জেনারেলাইজড ভাবে একদম মনে রেখো না যে অ্যাসেন্ডিং এন্ড ডিসেন্ডিং সেম হবে। হ্যাঁ, তখন হবে যখন যেই লেভেল থেকে ছুড়লাম সেই লেভেলে ফিরে আসছে। আমাকে এই কোয়েশ্চেনে সেই সেম কেসটাই বলেছে যে যেই লেভেল থেকে ছুড়লাম সেই লেভেলেই ফিরে এলো। তাই চোখ বন্ধ করে লিখে দেবো যে ডিসেন্ডিং টাইম কত হবে? 3 সেকেন্ড। ক্লিয়ার? চলো ম্যাক্সিমাম হাইট H max এর ফর্মুলা কি ছিল বলো? বলো H max এর ফর্মুলা বলো। U square by 2G। U square by 2G। আচ্ছা U square 45 30 স্কয়ার, হ্যাঁ, বাই 2G, এটা কত আসবে? 45 এত মিটার ম্যাক্সিমাম হাইট পেয়ে গেলাম। তারপরে আমাকে বলছে টোটাল ডিসটেন্স কভার। আচ্ছা টোটাল ডিসটেন্স কভার কে বলতে পারবে? টোটাল কত ডিসটেন্সে কভার করবে? এখান থেকে ছুড়লাম, উপরে গেল, তারপর আবার নিচে এলো, টোটাল ডিসটেন্স কত কভার করবে এই পুরোটা? ঠিক UT minus half GT square দিয়ে হবে? এই তো না, কমন সেন্স থেকে তোমরা সরে যাচ্ছ। পারবে কেউ? স্যার ওটা ওই অ্যাসেন্ডিং এর টাইমটা ইনটু গ্র্যাভিটি করলে তো তোমরা কমন সেন্স থেকে সরে যাচ্ছ ভাই, তোমাদের নিয়ে কি করবো বলো? ঝুলিয়ে মারবো? হ্যাঁ, কে মার খাবে বলো? বলো ফ্যান থেকে সে উল্টো ঝুলিয়ে মার খাবে, খাবে? বলো কেউ খাবে না মার? না। আমি কিন্তু খুব ভালো করে ভ্যান থেকে ঝুলিয়ে মারতে পারি, জানো তো? বাসে করে ধুমধাম করে আওয়াজ হবে, দেখবে ওরকম ধারা করে মার খাবে। আরে কম মাথাটাকে একটুখানি খাটাও। তুমি মাথায় কি সবসময় শুধু তেল দিলে হবে? তেল শ্যাম্পুর জন্য তো মাথা নয়, বুদ্ধি আছে, সেটাকে ইউজ করতে হবে। দেখো তার ম্যাক্সিমাম হাইট হলো এইটা, তো তার মানে যাওয়ার সময় সে কত ডিসটেন্স কভার করবে? ম্যাক্সিমাম হাইট। আরে নামার সময় তো ম্যাক্সিমাম হাইটই কভার করছে, করছে কিনা বলো? স্যার আমি ওটা বলতে গেছিলাম। তা বলতে কি হলো? বললে না কেন? টোটাল ডিসটেন্স কত যাওয়ার সময় যেটা, আসার সময় যেটা, টোটাল ডিসটেন্স কত হচ্ছে? টোটাল ডিসটেন্স 2 into H max, তার মানে 2 into 45 কত আসবে? 90। কার কার বোঝা হয়নি বলো এটা?
আরে কেউ আছো? বুঝেছি। ঠিক আছে, লেখো লেখো লেখো, ঝটপট লিখে নাও এটা। স্যার টাইম অফ ফ্লাইটটা বার করবো না। ও টাইম অফ ফ্লাইট, আরে টাইম অফ ফ্লাইট তো মুখে মুখে হয়ে যাবে, বলো কি করে বার করবে? তো টাইম অফ ফ্লাইট টি মানে কি 2u/g করতে পারো, এটাও করতে পারো, অথবা আরেকটা জিনিস করতে পারো, টাইম অফ অ্যাসেন্ট প্লাস টাইম অফ ডিসেন্ট। আসবে কত? 3 + 3 6 আসবে তো? হ্যাঁ কিংবা তুমি 2u/g করো, 2 × 30/10, সেই 6ই আসবে। লেখো লেখো। ঝটপট লেখো, ঝটপট লেখো। হয়ে গেছে। হয়ে গেছে? একটু দাঁড়ান, লাস্টে দাঁড়াতে কেন বললাম? আমি বসে আছি, এমনিতেই শরীরটা একটু অসুস্থ হয়ে গেছে আমার, এখন দুর্বল শরীর, লাঠি নিয়ে না তাহলে বসে থাকুন। লাঠি ছাড়া হাঁটতে পারি না আমি, বাঁশ গাছ কেটে লাঠি করেছি। তাহলে আমাদের মারবেন কি করে? ওইটা দিয়েই মারতে। এক হাতে লাঠি, তাহলে তো দাঁড়াতেই পারবে না। এক হাতে লাঠি ধরে দাঁড়িয়ে থাকবো আর অন্য হাতে মারবো, এটা করতে হবে। মারবেনও কি করে? আমরা তো অনলাইন। তোমাদের বাড়িতে একটা করে আমি সেই লাঠি পাঠিয়ে দেবো, বুঝতে পারলে? পোস্ট অ্যাড্রেস গুলো দিয়ে দেবে, সবার বাড়িতে পাঠিয়ে দেবো। না আপনি তো বলেছিলেন ইনভিটেশন কার্ড দেবেন। হ্যাঁ, না ইনভিটেশন না, পাঠিয়ে দেবো। তোমরা প্রত্যেকে নিজের মতো করে লাঠিগুলো নিয়ে পিঠে সবাইকে মেরে নেবে, দিয়ে দেবো, ঠিক আছে? আর মনে করবে যেরকম আমি মেরে দিলাম, আমি লিখে দেবো যে এটা কিরকম ভাবে নিজের ওপর প্রহার করে, এবং মনে করো যে আমি তোমাদেরকে প্রহার করি না, এবং তোমরা সেই লাঠি নিয়ে দম পিঠে মারবে। তোমরা চাইলে মা বাবার হেল্পও নিতে পারো, এতে কিছু আমার অসুবিধা নেই, মা বাবার হেল্প নেওয়া যেতে পারে এই কাজটার জন্য। স্যার এমনি খাই, লাঠি ছাড়াই এমনি কত খাই। আচ্ছা, স্যার আমার মনে উঠবসটা ক্যান্সেল করে দিয়ে এই আইডিয়াটা করা উচিত। দেখেছো তোমার বুদ্ধি খুলছে আস্তে আস্তে, আমি বুঝতে পারছি। যখন থেকে বিশাল খুলে গেল তখন থেকে মাথা খুলে চলে এসছে হাতে, এই হাতে মাথা কেন? হ্যাঁ, সেরকম ধরে হতো না। একটা বন্ধু যাচ্ছিল, মানে ছোটবেলা থেকে সাইকেল চালানো শিখতো, যে সময় একজন যাচ্ছে সাইকেল চালাচ্ছে, একজনের সামনে দিয়ে চলে গেল, সে হাসতে হাসতে বলছে, একজন দাঁড়িয়ে আছে, অন্যজন সাইকেল নিয়ে চলে যাচ্ছে, এক হাতে সাইকেল চালাচ্ছে, সে দেখাচ্ছে অন্য বন্ধুকে, বলছে এই দেখ আমার একটা হাত নেই। বলছে হ্যাঁ হাত নেই, সত্যি এক হাতে সাইকেল চালাচ্ছে, দারুণ ব্যাপার। আবার ফিরে আসছে, তখন 2 হাত ছেড়ে সাইকেল চালাচ্ছে, বলছে এই দেখ আমার 2টো হাতও নেই। হ্যাঁ 2টো হাত ছাড়া সাইকেল চালাচ্ছে, বিশাল ব্যাপার, সাংঘাতিক ছেলে। এবার যখন আসছে তখন একটা পা ছেড়ে সাইকেল চালাচ্ছে, বলছে এই দেখ আমার পা নেই। হ্যাঁ 2টো হাত একটা পা ছেড়ে সাইকেল চালাচ্ছে, সাংঘাতিক ব্যাপার তো। তারপরে আবার আসছে, দেখাচ্ছে, বলছে এই দেখ আমার 2টো পাও নেই। ও এখন অবাক হয়ে গেছে, 2টো পা ছেড়ে দিয়েছে, 2টো হাত ছেড়ে দিয়ে সাইকেল চালাচ্ছে কি করে? তারপরে আবার ফিরে আসছে, তখন বলছে এই দেখ আমার একটা দাঁতও নেই। এইটা হচ্ছে কেসটা, বুঝতে পারলে? দাঁত তো থাকবেই না, তো ধাক্কা খেয়েছে তোমার, বুঝতে পারলে? হ্যাঁ হ্যাঁ এই কেসটাই হবে। বুঝতে পারিনি। হ্যাঁ এই তো, না তোমার বুদ্ধি কম তো, বুদ্ধিগুলো হাতুড়ি মেরে মেরে খুলতে হবে। চলো একটা কোয়েশ্চেন লেখো, এই কোয়েশ্চেনটা হোমওয়ার্ক থাকবে তোমাদের। A particle is projected vertically upward. A particle is projected vertically upward. In 5th and 6th second, distance traveled by it are equal. Then find out এবার আমি ফাইন্ড আউট করে পয়েন্টগুলো লিখছি একটা একটা করে, তোমরা লিখে নাও, এইগুলো তোমাদের ফাইন্ড করতে হবে।
চলো লেখো। সেকেন্ডেরটা কি লিখেছো? স্পিড অফ প্রজেকশন। স্পিড অফ প্রজেকশন। আমি আনসারগুলো লিখে দিচ্ছি যেগুলো আসবে। প্রথমটার আনসার আসবে 10 সেকেন্ড, সেকেন্ডেরটার আনসার আসবে 50 মিটার পার সেকেন্ড, আর তারপরে আসবে ম্যাক্সিমাম হাইট 125 মিটার আসবে, নেট ডিসপ্লেসমেন্ট 0 হবে, টোটাল ডিস্টেন্স 250 হয়ে যাবে এটা, আর অ্যাভারেজের জন্য আনসারটা কত হবে না 25 মিটার পার সেকেন্ড। দেখবে কার কার এটা আসছে। কনসেপ্ট যা যা তোমরা শিখেছো সেইগুলোকে অ্যাপ্লাই করেই করবে। আচ্ছা, অ্যাভারেজ স্পিড মানে আমরা কি করব? ডিসপ্লেসমেন্ট বাই টাইম করবো, এরকম কিছু ব্যাপার করতে হবে নাকি আমাকে? আচ্ছা, স্পিডটা কোন দিকে কি চেঞ্জ হলো আমাকে সেটা দেখতে হবে, তাই তো? হ্যাঁ স্যার। ঠিক আছে, তো করে নেবে, একবার ট্রাই করবে কি করে হয়। বলছি নাম্বার সি এর আনসারটা কি আছে? 125 মিটার। এখানে সবসময় মনে রাখবে যখন বলটাকে তুমি ছুড়লে সেটা উপরে গেল, যখন নিচে নামবে, তো এই ক্ষেত্রে কিন্তু যেই পরিমাণ স্পিড নিয়ে তুমি ছুড়লে সেই পরিমাণ স্পিড নিয়ে কিন্তু নামবে, শুধুমাত্র তার ডিরেকশনটা চেঞ্জ হবে। মানে এখানটাতে ফাইনাল ভেলোসিটি ভেক্টর তুমি লিখবে -u i j ক্যাপ, আর ছোড়ার সময় যেটা ছিল ইনিশিয়াল সেটা কত হবে u j ক্যাপ। বুঝতে পারলে? এটা হবে ডিফারেন্সটা, কিন্তু সবসময় হবে এটা। বুঝতে পারলে কি বললাম? পারলে? হ্যাঁ স্যার, বলছি নাম্বার এফ, হ্যাঁ লাস্টেরটার আনসারটা 25 মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড। এই কেসটা না হয় তার পেছনে কিন্তু এনার্জি কনজারভেশনও থাকে। তুমি দেখো, যখন একে একটা তুমি স্পিড দিয়ে ছুড়লে এর একটা কাইনেটিক এনার্জি ছিল, এখন বাইরে থেকে কেউ তো কোনো রকম ফোর্স দেয়নি, তার মানে এর তো এনার্জি সংরক্ষণ হতে হবে। তার মানে যখন এ ফিরে আসবে তখন এর এনার্জি তাই থাকতে হবে যা আগে ছিল। যদি তার এনার্জি তাই থেকে যা আগে ছিল, তার মানে স্পিড তাই থাকবে যা আগে ছিল। হবে কিনা? হ্যাঁ হবে। বুঝতে পারলো? এটা আরো ডিটেলে বুঝবে যখন ওয়ার্ক এনার্জি থিওরেম পড়বে, ওয়ার্ক পার এনার্জি চ্যাপ্টারটা পড়বে, সেখানে এনার্জি সম্বন্ধে পুরো জ্ঞান হয়ে যাবে তোমাদের। তো হয়ে গেছে কম্পিউটারে লেখাটা? চলো, সবার কমপ্লিট তো? ঠিক আছে, আজকে এতটাই থাক, আবার পরের দিনকে দেখা হবে, ঠিক আছে? নেক্সট ক্লাসে ভালো করে সবাই প্রিপেয়ার হয়ে থাকবে। নেক্সট ক্লাসটাতে আমরা কোয়েশ্চেন জিজ্ঞেস করা স্টার্ট করবো আমি আস্তে আস্তে। মোটামুটি আমি নেক্সট ক্লাস থেকে হয়তো 10 মিনিটের ম্যাক্সিমাম হতে পারে একটা সেশন রাখবো, যেখানটাতে শুধুমাত্র কোয়েশ্চেন জিজ্ঞেস করবো তোমাদেরকে। তো ওই কারণে প্রথম থেকে যা যা পড়ে এসছো আজ অব্দি সেগুলোকে ভালো করে কিন্তু তৈরি করে রাখবো, এবং সেই সময় 3 ঘন্টারই ক্লাসটা নেওয়া হবে, ঠিক আছে? চলো, টাটা, গুড নাইট, পরের ক্লাসে আবার দেখা হবে। থ্যাংক ইউ স্যার।